আমন্ত্রণ এসটিভি সাপ্তাহিক আয়োজন এসটিভি সংলাপের সঙ্গে আছে মিস আলাউদ্দিন সাদিক। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি হতে চলল। জুলাইয়ের অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশে, বাংলাদেশ বিনির্মাণে আসলে কতটুকু অগ্রসরমান হয়েছে বাংলাদেশ, নতুন নির্বাচিত সরকার এসছে। এই জুলাই আন্দোলন কি শুধুই একটি সরকার পরিবর্তনের আন্দোলন ছিল, নাকি আসলে বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি বিরাট স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, জুলাই অভ্যুত্থান হয়েছিল? সেরকমের নানা প্রশ্ন নিয়ে আজকের বিষয় নির্ধারণ করেছে জুলাই, অঙ্গীকার ও বাস্তবায়ন। এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য সম্মানিত 3 জন অতিথিকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচয় করে দিতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এস.এম. আসাদুজ্জামান রিপন। ভাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন, সময় দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ। পরিচয় করে দিতে চাই সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স ভাই, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, সময় দিয়েছেন। এবং পরিচয় করে দিতে চাই সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার সময় দিয়েছেন আলোচনা করবার জন্য। আলোচনা একদম শুরুতে ডক্টর এস.এম. আসাদুজ্জামান রিপন ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা যদি শুরু করতে চাই, বিষয় নির্ধারণ করেছি জুলাই, অঙ্গীকার ও বাস্তবায়ন। আমি ইন্ট্রোতে শুরুতে বলছিলাম যে জুলাই অভ্যুত্থানটা কি শুধুই একটি সরকারের পরিবর্তন ছিল, নাকি আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণ, অর্থাৎ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটি, সেই ধারাটি বপিত হয়েছিল সেই জায়গাটায়? সেটি যদি হয়, নতুন নির্বাচিত সরকার এসে সেই পরিবর্তনটুকুকে ধারণ করেছে কিনা? আপনার বিএনপির নির্বাচিত সরকার এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, সরকারের দায়িত্বে আছে। জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে কতটুকু ধারণ করতে পারছে? ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে আপনার জুলাইয়ের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা শুধুই মতো একটা সরকারের পরিবর্তে আরেকটি সরকার, একটা নির্বাচন, কিছু লোক 300 লোক এমপি হবেন, কিছু লোক মন্ত্রী হবেন, মানে প্রথাগতভাবে আমরা যেটা দেখি সেটা তা না। কারণ এটা কোনো স্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে একটা সরকার বদলের ঘটনা হয়নি। যে একটা সরকারকে আরেকটা সরকার থ্রু ইলেকশন রিপ্লেস করেছে, বিষয়টা এরকম না। কিন্তু এই ইলেকশনটা হলো, এই ইলেকশনটার পেছনেও তো একটা আকাঙ্ক্ষা ছিল। 17 বছর তো দেশে কোনো ইলেকশন ছিল না। সুতরাং একটা জনগণ ভোট দিতে পারে, জনগণ তার পছন্দ অনুযায়ী প্রার্থী বেছে নেবে এবং সেই প্রার্থীরা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন। সেই প্রার্থীরা জনগণের কাছে, অর্থাৎ ভোটারদের কাছে জবাবদিহি করবেন, তাই না? সরকার জবাবদিহি করবেন, কালেকটিভলি পার্লামেন্টের কাছে সরকার জবাবদিহি করবেন। সমস্ত কর্মকাণ্ডের প্রক্রিয়ার মধ্যে একটা স্বচ্ছতা থাকবে এবং যে একটা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে অঙ্গীকার, যে স্বপ্ন আমাদের আন্দোলন অংশগ্রহণকারী মানুষ করেছেন, সেখান থেকে তো মানে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নাই। সুতরাং এটাকে আপনি যে বলছেন যে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে চেতনাটুকু, সেগুলো 4 মাস হতে চলল বিএনপি সরকারের, এই জিনিসগুলো স্পষ্ট কিনা সরকারের মধ্যে? আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পরিবর্তন, একটা নতুন অভিমুখ তৈরি হয়েছে। এখনই যদি আমি প্রত্যাশা করি যে আপনার সমস্ত বৈষম্যগুলো বিলোপ হয়ে গেছে, এখনই যদি আমি প্রত্যাশা করি যে না, দেশে একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চূড়ান্ত ক্লাইম্যাক্স আমরা চলে গেছি, সেটা মনে করা ঠিক হবে না। বাট শুরুটা হয়েছে, একটা জবাবদিহিতা আছে। আপনি যদি আমাদের প্রধানমন্ত্রীর তার যদি বডি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন, তার কনভারসেশন যদি চিন্তা করেন, তার অ্যাক্ট করাটাকে যদি আপনি চিন্তা করেন, এবং তার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যে আপনার পার্টিসিপেটরি অ্যাপ্রোচ থাকে, সব কিছু মিলিয়ে বলা যেতে পারে নিঃসন্দেহে আপনি অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার, সেখানে আপনি একটা পরিবর্তন দেখেছেন। প্রধানমন্ত্রীর মধ্যে আপনি পরিবর্তন, যারা আছেন মন্ত্রী, এমপি, তারা সরকারের কাছে জবাবদিহি করবেন। তবে আমি যেটা ব্যক্তি যদি বলেন যে আপনার কাছে কোনটা লাগেনি, কি বলে, প্রত্যাশা অনুযায়ী হয়নি, আমি সবসময় মনে করতাম কি, এই শেরে বাংলা নগর ওখান দিয়ে যখন সংসদ ভবনের সামনে দিয়ে যেতাম, আমি ছোটবেলা আমাদের ছাত্র জীবন থেকে আমরা শুনে আসছি, ওখানে ভবনগুলোর নাম হচ্ছে আপনার এমপি হোস্টেল, ইংরেজিতে বলে। তো আমরা যেটা জানতাম, হোস্টেল মানে তো হোস্টেল একটা পার্মানেন্ট কোনো আবাসিক জায়গা না। যেমন ছাত্ররা হোস্টেলে থাকে, হলে থাকে, ঈদের ছুটি হলে বাড়ি চলে যায়। আবার আমাদের সময় তো ইউনিভার্সিটি সাইনেডাই হতো, অর্থাৎ জোর করেই বন্ধ করে দিত, ছাত্রছাত্রীদেরকে আপনার হল ত্যাগ করতে বলতো। কিন্তু এখনও দেখছি যে আপনার হোস্টেলে পার্মানেন্টলি থাকার একটা এমপি হোস্টেলে এমপিরা পার্মানেন্টলি থাকেন। তাহলে এমপিরা থাকবে কোথায়? এমপি হোস্টেলটা কেন বানিয়েছে? এমপিদেরকে সব ঢাকায় চলে আসার জন্য?
আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানে ক্যাপিটল হিলে যে কংগ্রেসম্যানরা সিনেটরও বসেন, তাদের তো অধিবেশন শেষ হওয়ার পরে দে ইউজ টু গো টু দেয়ার ওন প্লেস, তারা তাদের নির্বাচক মণ্ডলীর কাছে চলে যান। ইভেন অত দূর যাবেন, এত কষ্ট করে অনেক টাকার টিকিট লাগে তো ওয়াশিংটনে যেতে। আপনি দিল্লির কথা চিন্তা করেন, পার্শ্ববর্তী দেশ নেপালের কথা চিন্তা করেন, সেখানে নেপালের পার্লামেন্টারি কি সব কাঠমান্ডুতে থাকে নাকি? দিল্লির পার্লামেন্টারিয়ানরা, রাজ্যসভা অথবা লোকসভার মেম্বার যারা আছেন, তারা তো দিল্লিতে বসবাস করেন না। কেরালার লোক কেরালায় চলে যায় এমপিরা, অথবা আপনার মানে বিহারের লোক বিহারে চলে যায়, পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গে চলে যায়। ভেরি আনফর্চুনেট আমাদের দেশে, আনফর্চুনেটলি আমি আবারও বলছি, আমাদের দেশে একজন লোক, সেটা কেশবপুর হোক, জিগরগাছা হোক, অথবা ভুরুঙ্গামারি হোক, অথবা আমার মুন্সিগঞ্জের লোহজং হোক, হোয়াট এভার, যারা নির্বাচিত হন তারা তাদের ফ্যামিলি মনে করেন যে ঢাকায় থাকার, ঢাকায় বসবাস করার, তাদের বাচ্চাদের ঢাকার একটি স্কুলে ভর্তি করানো, তাদের ঢাকার বড় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করানো, বা ঢাকার বড় শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের ভর্তি করানো, এগুলো তাদের একটা মানে প্রিভিলেজ তারা মনে করেন। কিন্তু এটা তো হওয়া উচিত না। তারা শুধুমাত্র অধিবেশনের সময় ঢাকায় আসবেন, অধিবেশন শেষ হয়ে যাবেন তো এলাকায় চলে যাবেন, এবং এলাকায় কিন্তু অনেকে তো এই প্রশ্ন করে থাকেন যে ওনারা তো আইন প্রণেতা, ওনারা আইন প্রণয়ন করবেন। সো আইন প্রণেতা আমি যে উদাহরণগুলো টানলাম, আইন সারা পৃথিবীর উন্নত দেশের আইন প্রণেতারা তাই করেন। তারা তাদের এলাকায় চলে যান, সেখানে তাদের ভোটারদের কথা শোনেন, ভোটারদের সাথে তাদের অফিস থাকে, রেসপেক্টিভ অফিস থাকে, সেই অফিসে তারা মিট করেন পাবলিককে, সেখানে তারা লেজিসলেচারে ইমপ্রুভ করার জন্য সেখানে তারা ভূমিকা নেন। শুধুই তারা ভোট দেওয়ার জন্য জয়যুক্ত না পরাজিত করার জন্য অথবা না জয়যুক্ত করার জন্য তারা যান না। কংগ্রেসম্যান এবং সিনেটরদের তাদের নানাবিধ বিষয়ে আপনার মানে রোল থাকে। যদি আপনি আমেরিকার কথা চিন্তা করেন, এই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি যেই আপনার বিভিন্ন সময় যে সমস্ত উদ্যোগ নেন, কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিলেন তিনি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী শিশুরা যারা বড় হয়েছেন তাদের নাগরিকত্ব থাকবে না। তো এটার তো প্রতিবাদ দেশের কংগ্রেসম্যান সিনেটরই করেছেন, তাই না? তো এরকম নানাবিধভাবে আপনি সরকারের পদক্ষেপগুলোকে হয় সহযোগিতা করবেন, অথবা যদি সে পদক্ষেপগুলো যদি আপনার মানে অ্যান্টি পিপল হয়, সেটা আপনি বিরোধিতা করবেন। আপনারা যারা রাজনীতি করেন, আপনারাই তো সংসদে যান, কিন্তু সংসদে গিয়ে কেন আপনার কথা মতো আপনাকে যদি প্রশ্ন করি যে কেন সবাইকে এমপি হোস্টেলেই থাকতে হয়, কেন সবার এমপি হোস্টেলে থাকার আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হতে হয়? একেবারে রং চয়েস। আমি অনেস্টলি বলি, আমি তো নির্বাচন, আমি একজন মানে ছিলাম, উৎসাহী ছিলাম, আগ্রহী ছিলাম। তো এবার তো আমাদের পার্টিতে মনোনয়ন মানে চাওয়ার কোনো মানে কি বলে আপনার মানে ছিল না, মানে স্কোপ ছিল না। তো ফলে আমি আমার প্রার্থিতা প্রকাশ করতে পারিনি। কিন্তু আমি মানে প্রার্থী হতে ইচ্ছুক ছিলাম বলেই আমি তো আমার যেখান থেকে আমি অত মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে যা কিছু বলছি, এই কথাগুলো আমি আমার ভোটারদের সামনে, নির্বাচক মণ্ডলীর সামনে বলেছি। আমি যদি এমপি হই, তাহলে আমি আপনাদের কাছে থাকবো, অধিবেশন শেষ আমি বাক্স পেটটা নিয়ে এলাকায় চলে আসবো। এবার যখন এমপিদেরকে দুটো তাদের অফিস করার জন্য প্রায় 20,000 টাকার মতো, মানে 20,000 টাকার মতো মান্থলি বরাদ্দ দেওয়া আছে, আপনি পার্মানেন্টলি অফিস আপনি করতে পারবেন না বটে, কারণ সে সুযোগ নাই রাইট নাও, বা 2-4 বছরের সম্ভব না। বাট গ্রাম এলাকায় দুটো অফিস, মানে যেমন আমি বলি আমার নির্বাচনী এলাকায় গ্রামে 10,000 টাকা করে খুব ভালো অফিস পাওয়া যাবে, মানে 2-3 রুমালা অফিসই পাওয়া যাবে। আমাদের এমপিরা কি তাই করবেন? আন্ডাও আমি মানে দুঃখের সঙ্গে আমি বিশ্বাস করতে হয় অনেকেই করবেন না। গেল এক। আমি তো আমার নির্বাচক মণ্ডলীকে বলেছিলাম যে এমপিদেরকে প্রতি মাসে একটা থোক বরাদ্দ দেন, মানে মান্থলি তাদের নিজেদের অগ্রাধিকার বিবেচনা তারা ব্যয় করবেন। আমি বলেছিলাম সেগুলো কখনই আমি আমার সিদ্ধান্তে করব না, এই কাজগুলো আমি আমার এলাকার মানুষগুলোকে দেব না। আমি বলেছিলাম এই কাজগুলো করার আগে আমি গণশুনানি করব, প্রতিটি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করব, পার্টিসিপেটরি অ্যাপ্রোচ রাখবো, এবং সেটা একেবারে গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন থেকে থানা পর্যন্ত করবো। এই আমি কথাগুলো কেন বললাম, এইটাই ছিল আমার মনে হয়েছে যে মানুষ এই পরিবর্তনগুলো জানতে প্রত্যাশা করেছে। আমি যখন কথা বলতাম মানুষ মুগ্ধ হয়ে তারা শুনেছে, এবং তার বিশ্বাস করতো যে এই লোকটি যদি আমাদের এমপি হয় তাহলে উনি এটা করবেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বলছিলেন জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা তো খুব ব্রড বেজে অনেক আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন তো করা যায়। আমি এবং রুইন হোসেন প্রিন্স আমরা একসাথেই আপনার অনুষ্ঠানে যোগদান করার সময় একই ট্রান্সপোর্টে আসছিলাম, তো আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। আমি বলছিলাম যে আপনি লক্ষ লক্ষ কোটি টাকার বাজেটকে আপনি 4 মাস 6 মাস 9 মাসে হয়তো আপনি রিফ্লেকশন ঘটিয়ে দেখাতে পারবেন না যে মানে সরকার সফল হয়েছে, অনেক মানুষ বিশ্বাস করবে সফল হবে, কিন্তু আপনি যেটা ইমিডিয়েটলি যেটা
করতে পারেন, সরকারি দলের এমপিরা বা বিরোধী দলের এমপিরা, কারণ তাদের তো আবারও ভোটে যেতে হবে, আবারও পাশ করতে হবে, তারা যেটা করতে পারেন, যে কথাগুলো আমি বলছি, তারা যদি তাদেরকে প্রধান অতিথি হয়তো স্কুলে যাওয়ার দরকার নেই, তাদের হাসপাতালে প্রধান অতিথি হয়ে ফিতা কাটার দরকার নাই, একটা নতুন একটা বেড আসছে ওটা উদ্বোধন করতে এমপির যাওয়া দরকার। এমপি সাহেব দেখবেন তার এলাকায় ডাক্তার আছেন কিনা, এমপি সাহেব দেখবেন যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা, রুগীরা চিকিৎসা থেকে ফেরত যাচ্ছে কিনা, অথবা তাদেরকে বলে দেওয়া হচ্ছে যেন এক্সরে বাইরের প্রাইভেট জায়গাতে করুন। এই জায়গাগুলো যদি এমপিরা দেখতেন, করেন, এবং যে কথাগুলো বলছিলাম, বাচ্চাদের স্কুলে টিচার আছে কিনা, স্কুলের ছাদ দিয়ে পানি চুয়ে পড়ে কিনা, বসার জায়গা আছে কিনা, মিড ডে মিলে কম্প্রোমাইজ করা হয় কিনা, অর্থাৎ নিম্নমানের জিনিস দেওয়া হচ্ছে কিনা, বাচ্চারা হ্যাপি কিনা, রেজাল্ট ভালো হচ্ছে কিনা, এগুলো যদি এমপি উপদেষ্টা, তো উনি অ্যাডভাইজারি ক্যাপাসিটি যদি একটু ইনভলভমেন্ট দেখেন, করেন, তাহলে মানুষ জানবেন যে ইয়েস, আমাদের এমপি কাজ করছেন, আমাদের এমপি আমাদের কাছে আসছেন, তাহলে পরিবর্তনটা সত্যি সত্যি হয়েছে। ওই হাসিনার আমলের এমপির মতো ওই অধিবেশনের পরও ঢাকায় বসে থাকলাম, বা যেমন আমি টকশোতে করি টকশোতে আসলাম, নো, আপনাকে দৃশ্যত পরিবর্তনটা আপনার আচরণে, ব্যবহারিক জীবনে দেখাতে হবে। যদি দেখাতে পারেন, আমি মনে করি পিপুল উইল বি হ্যাপি। আমাদের দেশের একেবারে লক্ষ লক্ষ কোটি টাকা। আমি প্রশ্ন করে একটু যেতে চাই প্রিন্স ভাইয়ের কাছে, যে আপনি যেটা বলছেন যে হাসিনার আমলের এমপিরা যা যা করতেন, বর্তমান আমলের এমপিরা তার চেয়ে ভিন্ন কি করছেন, আপনার কাছ থেকে জানবো এরপরে। শুধু প্রশ্ন রেখে গেলাম আপনাকে। আসতে চাই রহিন হোসেন প্রিন্স ভাই আপনার কাছে। এস এম আসাদুজ্জামান রিপন ভাই বারবার বলছিলেন যে সংসদ সদস্যদের যে আসলে এই একটা পরিবর্তন, আমরা আসলে জুলাইয়ের আরও অনেকগুলো অঙ্গীকার এবং বাস্তবায়ন নিয়ে কথা বলবো পুরো সময়ে, তার মধ্যে যেহেতু এই আলোচনাটা আসছে সেটা একটু আপনার দৃষ্টিগোচরে আনতে চাই। সংসদ সদস্যের জন্য এই ধরনের নর্মস, অর্থাৎ যখন পার্লামেন্ট চলবে তখন তারা এমপি হোস্টেলে থাকবেন, বাকি সময় তার এলাকায় থাকবেন, এই কালচারটা কতটা জরুরি? যদি জরুরি হয় তাহলে সেটি আসলে আমাদের দেশের পলিটিক্যাল কালচারে এটা আমরা দেখতে পাচ্ছি না কেন? আপনাকে ধন্যবাদ। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি, এটা প্রথম আমি বলে নিলাম, মানে বিষয়টাকে জোর দেওয়ার জন্য। এবার আসি যে দেখেন, একটা গণ অভ্যুত্থানের এইবার তো পলিটিক্যাল পার্টি তার জোট আগে থেকে রাইট আপ ছিল, কি করবে না করবে এটা ছিল না। এটা তো ঠিকই যে একেবারে এ টু জেড সবাই চেয়েছে দ্রুত এই স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসকের অবসান হোক এবং একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হোক। কিন্তু এইখানে যেভাবে মানুষের পার্টিসিপেশনটা হয়েছে, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, যে যত কথা বলুক না কেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা। সেই পরিবর্তনটা হয়তো যার যার মতো, তো অ্যাজ এ পলিটিশিয়ান, আমি একজন বামপন্থী রাজনীতিক হিসাবে, আমরা দীর্ঘ যে লড়াই, আমার একটা আকাঙ্ক্ষা, বিএনপির হয়তো একটা আকাঙ্ক্ষা, আবার মানুষ অন্যরা যারা সাধারণ মানুষ তাদের। কিন্তু এই জেনারেলিকে আপনি যদি একটা জায়গায়ও ঐক্যমত্যের জায়গা থাকেন, পরিবর্তন দেখতে চেয়েছে, পুরনো ধাঁচ তারা চায়নি। পুরনো ধাঁচ মানে হচ্ছে ক্ষমতাকে ব্যবহার করা, পুরনো ধাঁচ মানে হচ্ছে জনগণকে আস্থায় না নেওয়া, জনগণকে না জিগাইয়া সব কাজ করা। তাহলে এবার আসি, আমি সরাসরি এবার চলে আসি সেই জায়গা থেকে। আমাদের বাস্তবতা অনুযায়ী পার্লামেন্ট হচ্ছে, খুবই কারেক্টলি আপনি বলেছেন, যে আইন প্রণয়নকারী প্রধান সংস্থা এবং পুররাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণের জায়গা, এটি একটা। এবং আমাদের আরেকটা জায়গা আছে, যে এইটার জায়গা, এটা হচ্ছে সেন্ট্রালের জায়গা, আর স্থানীয়ভাবে স্থানীয় সরকার বা স্থানীয় শাসন, যারা প্রধানত উন্নয়নের কর্মকাণ্ড করবে, এটা আমাদের আছে। এইবার আসি, ঠিকই সংসদদের তো প্রধান কাজ আইন প্রণয়ন এবং এই জায়গা, কিন্তু আমাদের সংসদরা যেভাবে নির্বাচিত হন, স্থানীয় ভোটারদের কাছে জবাবদিহিতা কিন্তু তাদের কাছে করতে হয়। আমরা তো সিস্টেমটা যদি ধরেন, কথার কথা বলি, যে আমরা ওই যে কী বলে আনুপাতিক সিস্টেম করতাম বা অন্য জায়গায় যেতাম, সেটা হয়তো অন্যভাবে ভাবতাম। কিন্তু এখনও যে পর্যায়ে আছে, তাতে অবশ্যই জনগণকে ইনভলভ করে জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। কিন্তু আগে এটা ফয়সালা করে নেওয়া দরকার, ওই জনগণের কাছে থেকে জনগণকে বিভিন্ন কাজ করবে। কিন্তু আমাদের অতীতের নানা অভিজ্ঞতায় দেখি, বা এখনও পর্যন্তই এমপিরাই তারা হয়ে যান জমিদার। তারা যে ওইখানকার যে স্থানীয় সরকারের যে ব্যবস্থাগুলো আছে, তাতে ক্লাবের ফুটবল ভাগাভাগি থেকে শুরু করে সব কিছু তাদের ছাড়া হয় না। এইবার যদি আমরা এই জায়গাটা করতে পারতাম, যে এইটা স্থানীয় যে সরকার, তারা জনগণকে আস্থায় নিয়ে, এবং জনগণকে আস্থায় নিয়ে এই আলোচনাটা কিন্তু একেবারে হয়নি তা না। আপনি এর আগেও, এই যে ডক্টর তোফায়েল আহমেদ সাহেব, তিনি এখন আমাদের মাঝে নাই, ওনার সহ আগেও কিন্তু এ ধরনের যখন সংস্কারের আলোচনা স্থানীয় সরকার হয়েছে, তখন কিন্তু এই কথাগুলো ছিল।
আমি স্থানীয় সরকারটা বলছি বুঝে এবার আসছি এমপি, কারণ ওইটা না হলে একটা জায়গায় হচ্ছে থেকে যায় হয়তো, যে তারা বিভিন্ন ওয়ার্ডে গণশুনানি করবে, জনের কাছে জবাবদিহিতা করবে এবং প্রজেক্টগুলো কি নেবে এলাকার সাথে কথা, এটা উন্নয়নের গেল এটা। তাহলে এবার এমপি সাহেবরা অবশ্যই তারা এখানে তো এটা হোস্টেল, কারেক্টলি বলেছেন উনি, যেটা বলেছেন ওটা আমি রিপিট করলাম না, কিন্তু তারা যদি এলাকায় যে ওই জমিদারিত্ব না করতে চান, কথাটা আমি এই জন্য বললাম যে জমিদার হলাম না, আমি যে ওই অতিথি, উনি কথাটা বলেছেন, কারেক্টলি বলছেন যে আমি অতিথি হব, সেইটা একটা মিডিয়া ফোকাস হবে অমুক জায়গা বা অমুক জায়গায় স্থানীয় যে বরাদ্দ, কথার কথা রাস্তা, ওই আমি বাধ্য করব যে তুমি চেয়ারম্যান সাহেব তুমি এইটা আগে করো, আমি কথা দিয়েছি, এই জায়গাটা না করে জনগণকে ইনভলভ করার জন্য যা যা করা, তার কাছ থেকে সেই পরামর্শমূলক কাজটা করাটা যদি যায়, সেটাই হচ্ছে জনগণ ইনভলভ করা। আরেকটা আলোচনা এখানে করি, এই যে আমরা জনগণকে ইনভলভ করতে চাইছি, এটা একটু মনে রাখা দরকার। অনেক সময় কি খালি জিগানোর ব্যাপারও যেমন আছে, আমরা কোনো একটা কিছু করতে চাইলে, ধরেন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কোনো গভর্নমেন্টের ডিসিশন নিল, বাস্তবায়ন তো করতে হবে, তো সেই বাস্তবায়নের অন্যতম দায়িত্ব পালন করতে হবে তো সেই জনগণের। তা জনগণ যদি সচেতন না হয় এবং তার জন্যে যদি ওইটা সে আর্টস ফিল না করে, সে কিন্তু এই জায়গায় ইনভলভ হবে না। তা আপনি তাকে জিজ্ঞেস করে এই প্রকল্পগুলো, বিভিন্ন কাজগুলো করার মধ্য দিয়ে তাকেও কিন্তু আপনি উন্নততর চেতনার মধ্যে আনতে পারছেন, সেটা তো করতে হবে। এবং আমাদের সোসাইটিতে এটা কে না জানি, আমরা অনেকেই এখন অনেক ব্যাকওয়ার্ড পজিশনে আছি। তাহলে সেই রকম একটা জায়গায় আমরা আমাদের আইন প্রণেতা পার্লামেন্টের মেম্বারদের ওই ধরনের একটা জায়গার মধ্যে যদি আমরা নিতে পারি, সেইটা অনেক ভালো হতো। কিন্তু প্রচলিত সিস্টেমে আমি এখন কোনো পরিস্থিতি এটা দেখতে পাচ্ছি না, পরিবর্তিত কোনো না, পরিস্থিতি সেটা আপনি এখনো দেখতে পাচ্ছেন পাচ্ছি না। আমি যদি রিপন ভাইকে যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটা আপনার কাছেও আমি রাখি, যে রিপন ভাই যেটা বলছিলেন হাসিনা আমলের এমপিরা যা করছিলেন, বর্তমান আমলের এমপিরা ভিন্ন কি করছেন? না, আমি ওই যে ট্র্যাডিশনাল একই ধাঁচ, একই ধাঁচ। একই ধাঁচে আপনি তো পরিবর্তন না করতে পারলে পারবেন না, পুরো ধাঁচটা পরিবর্তন না করতে পারলে হবে। এই যে আমি বললাম যে এমপি সাহেবরা, পরিবর্তনটা কথার করবে, কথা আমি কে বলি, করবে পরিবর্তনটা? না আসছি সেইটা অ্যাকচুয়ালি পুরো সিস্টেমের পরিবর্তন আকাঙ্ক্ষী যদি আমরা করতে পারি। তাই এবার দেখেন, আমি একেবারে খোলা মনে যদি হিসাব করি, দেখেন একটা এমপি সাহেব যে পরিমাণ টাকা পয়সা খরচ করে হয়, তাহলে ওইটাকে আপনার বাতিলের চিন্তা করতে হবে। তার তো মাথায় থাকে ওইটাকে আমার উদ্ধার করতে হবে, এবং আগামীতে আমি যখন নির্বাচন করতে যাব, আমার যে পরিমাণ টাকা খরচ ওঠে যে কোনোভাবে আয়টাই করতে হবে। তো এইটা যদি কারোর মাথার মধ্যে থাকে, তাহলে কি আপনি তাকে দিয়ে ওই কাজ করাইতে পারবেন? কথার কথা, এইবার পার্লামেন্ট শুধু না, অনেক পার্লামেন্টের মেম্বাররা আছে যারা, এটা তো আমরা শুনি গল্প, আমরা তো আর সরকারে নাই, চিনিও না সবাইকে, এমপি হয়েছেন বা মন্ত্রী হয়েছেন, তাদের এখন মাথা খারাপ যে ব্যবসা বাণিজ্যের কী হবে। সকালে উঠে তারেক জিয়া যেভাবে দৌড়ায়, আমাকেও দৌড়াইতে হইতেছে। আগে 10টা 11টায় ঘুমতে উঠতাম, এখন একটু বিপদের মধ্যে আছি, ব্যবসা বাণিজ্য সংকট হচ্ছে। তা আপনি ওইটা মাথায় থাকলে তো আসল কাজ করতে পারবেন না। তার মানে আপনি যে রাজনীতিবিদ, যে রাজনীতি করবে, আইন প্রণয়নের কাজ করবে এবং জাতীয় সংসদ সদস্য মানে তার একটা বিরাট জায়গা, এই যে দায়িত্ব পালন করবে, ওই ধরনের মানুষকে আপনাকে তাহলে চুজ করতে হবে। খেয়াল করেন, কিন্তু ব্যবসায়ীরাই তো আসলে প্রায়োরিটি পাচ্ছে, তাহলে ফলাফল যা হবে আপনি মিলাই নেন। এবং আমি কথাটা বলছি, এবং টিআইবির রিপোর্ট অনুযায়ী 59% ঋণ TIB খেলাপি। ওটা তো আপনি বসেও করতে পারেন, আমি যে কাউকে উদ্ধৃত করার দরকার নেই, আমি যে এটাই তো বাস্তবতা। কারণ আমি যে পুরো সিস্টেমটা এরকমের হয়েছে, কারণ এটা আপনি উল্টাভাবে আবার যদি ভাবেন, আমি এখানে বসে একটা উল্টা কথাও বলি, ধরেন একটা দল সে যখন চিন্তা করে যে অমুক জায়গায় আমার জিতেই আসতে হবে, তা সে যদি মনে করে যে না, আমি এই ধরনের যে রাজনৈতিক কর্মী খুব ভালো হইলো, তাকে দিলে জিততে পারবে না, এখন নির্বাচনে টাকার খেলা আছে, পেশি শক্তি আছে, নানা ধরনের ম্যানুভারিং পলিসি আছে, তখন সে বাধ্য হয়ে কিন্তু তাকেও দেবে। এই জন্য সিস্টেমের কথা বলা হচ্ছে। আপনি খালি হুট করে দুই একটা বললেও এটা হবে না, বাস্তবায়ন হবে না, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে জুলাই আমাদের কি দিল? জুলাইটা, আচ্ছা যদি এটা বলেন 1 সেকেন্ডে, ওইটা পরে বলছি, তাহলে আগে আসি, আগে এই পয়েন্ট ফয়সালা করি আমরা, কারণ এটা জুলাইয়ের সাথে একেবারে মিলাইলে আমার বিবেচনায় ভুল হবে। কেন, আমি যদি শুনতে চান বলতে পারি। প্রথম কথা হচ্ছে, আমরা পার্লামেন্টটাকে, পার্লামেন্ট মেম্বারদেরকে ওই রকম একটা জায়গায় নেব কিনা। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি আলাপচারিতাই বলি, যে পার্লামেন্ট মেম্বার তিনি, তার আগে ওই যে বললাম যে নির্বাচিত হওয়ার জন্য এই খরচ টরচ কমানো বা ওই কাজটা যেমন করতে হবে, পুরো দায়িত্ব যদি সরকার নিয়ে নেয়, নির্বাচন কমিশন নিয়ে নেয়, এবং তার পরিবার পরিজন চলার জন্য যা দরকার, প্রয়োজনে বেতন ভাতা এবং অন্যগুলো বাড়িয়ে দিক, আমার ব্যক্তিগত মত, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিশ্চিত করতে হবে এই সময়কালে ব্যবসা বাণিজ্য অন্য কিছু করতে পারবে না। এখানে লেখা আছে কি জানো, যে মানে
কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় পারবে না, কিন্তু এটা ব্যাখ্যা যার যার মতো করে নিতে পারেন। ওই রকম একটা জায়গায় যাইতে গেলে সেটা দিল্লি দুরস্তের মতো যেতে হবে, কিন্তু কেউ যদি সূচনা করতে পারে সেটাকে আমরা ধন্যবাদ জানাই। এখন আপনি জুলাইয়ের কথার সাথে খালি এইরকম একটা জায়গা যদি বলেন, না, আমার বিবেচনায় এটা অনেকের আকাঙ্ক্ষা ছিল, ওই যে বললাম এই স্পিডে অনেকের আকাঙ্ক্ষা ছিল, এটা আমরা দেখব, কিন্তু সেটা আপনি দেখতে পারবেন না। তার একটা অন্যতম কারণ, যারা নিজেদেরকে, যদিও আমরা এই তো মনেই করি যে এটা কিন্তু পুরো আন্দোলনটা, গণ অভ্যুত্থান এই 36 দিন বা শুধু এই মাসে, যেটা খুবই ভুল ব্যাখ্যা। দীর্ঘ আন্দোলনের ফসল এটা, স্ট্রাইকিং ফোর্স হিসাবে শেষে এটাকে হয়েছে, সেটা তো বিষয়। কিন্তু শেষ বেলায়ও যারা গুপ্ত সুপ্ত নানাভাবে বলা হয় আর কি, যে তারা, তাদেরও অনেকের যে চেহারাটা দেখা গেল, তা আপনি কার কাছ থেকে আশা করবেন? সুতরাং যদি আমরা কখনো পুরো একটা সিস্টেম পরিবর্তনের ধারায় যেতে পারি, এবং এইবারই গণ অভ্যুত্থানে যে একটা শব্দ সামনে এসেছে, দুইটা শব্দ তো সামনে এসেছে অন্যতমভাবে, একটা গণতন্ত্র, বৈষম্য মুক্তির, সেই জায়গাটা যদি ইকোনমিক্যালি আমরা ফয়সালার জায়গা নীতিমালা করার মধ্য দিয়ে, নিয়মনীতির মধ্য দিয়ে এবং ওই পথে চলতে পারি, তখনই হয়তোবা আপনি কিছুটা আশা করতে পারেন। তার আগে আমরা যেই আলাপ আলোচনাগুলো করছি সেইটাও আমি এক ধাপ অগ্রগতি বলে মনে করি, যে সেইটাও হয়তোবা আমাদের ভবিষ্যতের পথ দেখানোর ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে। অসংখ্য ধন্যবাদ। আসতে চাই মাসুদ কামাল ভাই আপনার কাছে। রহিনুল ইসলাম প্রিন্স ভাই সর্বশেষ যেটি বলছেন, যে সবচেয়ে মোটা দাগে যে দুটি কথা এসছে, গণতন্ত্র এবং বৈষম্য মুক্তি, এই জুলাই পরবর্তী এই 2 বছরের মাথায় যদি আসলে আপনাকে জিজ্ঞেস করি যে এই গণতন্ত্র এবং বৈষম্য মুক্ত কতটুকু হয়েছে বাংলাদেশ, সরকার পরিবর্তন এবং সব কিছু মিলিয়ে? দেখেন, আমি একটা কথা বলি, সে কথাটা অনেকে হয়তো পছন্দ করবেন না। জুলাই নিয়ে অনেক সময় আমরা আলাপ করি না, প্রায় আলাপ করি, জুলাইয়ের চেতনা বলি না। আমার বিবেচনায় বাংলাদেশের এই রাজনীতির যে বিভক্তি বলেন, রাজনীতির যে পরস্পরের প্রতি প্রতিহিংসামূলক আচরণ, পরস্পরকে নিশ্চিহ্ন করার যে প্রবণতা, এই সব কিছুর মূলে হলো এই চেতনা শব্দটা। এই চেতনাটা যখন কেউ বলে, আমি তার মধ্যে একটা মতলব দেখতে পাই, যেই বলুক। মুক্তিযুদ্ধের চেতনা যখন বলে, যখন জুলাইয়ের চেতনা বলে, আমি যে বলে তার মধ্যে আমি একটা মতলব দেখতে পাই। সে এই কথাটা বলার মাধ্যমে আমাদের দেশটাকে বিভক্ত করতে চায়, এগুলো আমার অবজারভেশন। দেখেন, গত 15 বছর, আমি যদি 15 বছর ধরি, কিন্তু জুলাইটা যখন সংগঠিত হয়েছিল তখন তো নিশ্চয়ই, যে রহিনুল ইসলাম প্রিন্স ভাই যেটি বলছেন, যে যেটির আকাঙ্ক্ষা গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা ছিল, এবং আকাঙ্ক্ষা নিয়ে কোনো বাণিজ্য না, আকাঙ্ক্ষা মানুষের কাছে থাকে, চেতনাটা হলো বাণিজ্যের ব্যাপার, একটা বাণিজ্যিক উপাদান। এটি তো যারা বলেন তাদের জন্য, কিন্তু রাষ্ট্রের জন্য তো গণতন্ত্র এবং বৈষম্য মুক্তি, এই চেতনাটা আসলে অত্যাবশ্যক ছিল সে সময়, মানুষ সেজন্যই রাস্তায় নেমে এসেছিল। আমি আপনাকে আবার বলি, যে রাস্তায় নেমেছিল সে কোনো চেতনা বুঝতো না, তার মধ্যে হয় আকাঙ্ক্ষা ছিল অথবা রাগ ছিল, ক্ষোভ ছিল, সে চেতনা বুঝতো না। রে ভাই, চেতনা অন্য জিনিস। চেতনার নামে যেটা করা হয়েছে, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলে আস্তে আস্তে, আপনাকে আমার বলতে দেন, তাহলে আপনি ধারাবাহিকভাবে আপনি ওই থামান, তাহলে আমি পারবো না। কিন্তু দেখেন, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বলে না, মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু কি করলেন? একদলীয় শাসন কায়েম করলেন। ওটা কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ছিল? যখন কেউ মুক্তিযুদ্ধ করে তখন কি মুক্তিযুদ্ধকে বলা হয়েছিল তোমার ঠিকঠাক মতো যুদ্ধ করো, তারপরে আমি সব দল ভেঙে দিয়ে একদল করব? বলা হয়েছিল এটা? না, হয়নি। তো চেতনা তো ওখানে উনি চেতনার 12টা বাজে দিচ্ছেন, কিন্তু চেতনার নামে চেতনার 12টা বাজেছেন। আপনি আরো পরে আসেন, আমি মাঝখানে অনেকগুলি গ্যাপ দিলাম, যেহেতু অন্যরা তো কেউ আর চান্সই পায় না। মুক্তিযুদ্ধের একমাত্র সোলে যেন আওয়ামী লীগ, তাই না? তারা তো নিজেদের এইভাবে প্রতিষ্ঠা করছে যে আমি, যে আওয়ামী লীগ না করবে সে যদি সেক্টর কমান্ডার হয় তাও সে মুক্তিযোদ্ধার চেতনার বিপক্ষে কাজ করতেছে। তারা তো এটিতে এস্টাবলিশ করার চেষ্টা করছে। মেজর জলিল সে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, কারণ সে আওয়ামী লীগ হয় নাই। জিয়াউর রহমান বিএনপি করছে, অতএব সে আইএসের এজেন্ট। তার মধ্যে মুক্তিযুদ্ধের কোনো চেতনা ছিল না। তাহলে সে যুদ্ধগুলো কেন ভাই? এই লোকগুলি সেক্টর কমান্ডার হলো কেন? এখন কার চেতনা আছে, কার চেতনা নাই, এ সার্টিফিকেট তো দিছে আওয়ামী লীগ। আচ্ছা, আপনি আমাকে বলেন, এস আলম যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছে, সরকার তাকে করতে দিছে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আসলো? একটা চেতনা তো ছিল, বলেন, এই চেতনার মধ্যে ছিল? অবশ্যই ছিল। ছিল না তো। লুটের চেতনা। সামিট গ্রুপ যেটা করছে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ছিল?
যে ইয়ে আপনার যে কি বলে কানাডায় যে আপনার বেগমপাড়া করছে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায়? অবশ্যই না। তো এগুলো তো চেতনার নামে তারা এগুলো করছে। কে করে না? আওয়ামী লীগে বলেন তো, আওয়ামী লীগে কোন মন্ত্রীর বিদেশের জায়গা নাই, বিদেশি প্রপার্টি নাই, কার নাই? এগুলো কি চেতনার সঙ্গে সাংঘর্ষিক নাকি চেতনার সঙ্গে যায়? এটা কোনটা? তো এরা চেতনার নামে চেতনাকে 12টা বাজে দিচ্ছে। একই জিনিস যখন আবার এই চেতনা আসছে, জুলাই চেতনা, এখন দেখেন জুলাই চেতনাধারী কিছু আছে, বেশি না মাত্র 2 বছর আগে তাদের কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থা হয়েছে। জুলাইয়ের কি কোনো সোল এজেন্ট আছে? আছে তো সোল এজেন্ট, আছে তো। জুলাই যারা সোল এজেন্ট তাদের তো কোনো ভূমিকা ছিল না আমি বলবো ওইভাবে। এরা কেউ গুলি খেয়েছে? কেউ খেয়েছে? এরা এখন সোল এজেন্ট হয়ে গেছে। এরা এখন মানে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড হয়ে গেছে। জুলাইয়ের চেতনা যেটা বলি আমরা, এটা যে পুরো একটা নাটক, একটা বাণিজ্য, এর বড় প্রমাণ হলো জুলাই অভ্যুত্থানের পর যে সরকারটা গঠন করা হয়েছে, তাদের কি জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? একটা রিক্সাওয়ালার যে যে অবদান ছিল, একটা রিক্সাওয়ালার যে ভূমিকা ছিল, তার 100 ভাগের 1 ভাগ ভূমিকা কি ডক্টর ইউনূসের ছিল? আপনি আমাকে বলেন, ছিল? ছিল না তো। তো সে হয়ে গেল গিয়া জুলাই চেতনা বাস্তবায়নের জন্য দণ্ডমুণ্ডের কর্তা। কিভাবে সম্ভব? সে ওইখান থেকে বাইসা 3টাকে নিয়ে আসছে, যে 3জন নাকি মানে জুলাই চেতনা সিপাহ সালারের নামে পুরা ইয়াং জেনারেশনের ঐক্যটাকে ধ্বংস করে দিছে। এই 3টা, এই নাহিদ, আসিফ আর মাহফুজ শেষ করে দিছে ইয়াংদেরকে। তো এগুলি কি? এগুলি ইন্টেনশনালি করা। চেতনা যখন শুনবেন তখনই বুঝবেন এই ধান্দাবাজ এই একটা মতলব নিয়ে আসছে। এই জন্য আমরা আজকে অঙ্গীকার চেতনা রাখিনি, আমরা রেখেছি জুলাই অঙ্গীকার ও বাস্তবায়ন। সেই জায়গা থেকে অঙ্গীকারগুলো যেগুলো ছিল জুলাই তো ছিল বলেন, অঙ্গীকারও স্পেসিফিক বলা যেমন আজকে আমি বলি, আজকে কি আমরা জুলাই বলি না, আজকে জুলাইয়ের 2 তারিখ গেল। হ্যাঁ, 2 তারিখ। ওকে ফাইন। আমি এখানে আসার আগে 2024-এর 2রা জুলাইয়ের পত্রিকাটা দেখতেছিলাম। ওই দিন দেশে একটা আন্দোলন হচ্ছিল। কি আন্দোলন জানেন? কোটা বিরোধী আন্দোলন। না, ওই দিন আপনি যে কোনো পত্রিকার ফ্রন্ট পেজ দেখেন, আন্দোলনটা ছিল হলো গিয়া যে সরকার, আওয়ামী লীগ সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একটা পেনশন স্কিমের মধ্যে আনতেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই পেনশন স্কিমে যাবে না, তারা এবং না যাওয়ার দাবিতে তারা কর্মবিরতিতে ছিল। ওই শিক্ষকগুলি কারা? সব কিন্তু হাসিনার পাচাটা। হাসিনার পাচাটা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতিতে গিয়েছিল তাদের ওই পেনশন স্কিমে তারা যাবে না এই দাবিতে। এটা কিন্তু আন্দোলন ছিল ওসব একটা। তো জুলাই চেতনা কই? বিশ্ববিদ্যালয়গুলোতে তখন আমি ক্লাস বলছি বন্ধ ওই ছিল। জিনিসটা কিন্তু এরা পেয়ে গেছে বাই চান্স। যাক, আমি ওই আলোচনা যাচ্ছি না। ঘটনা হলো জুলাইয়ে মানুষের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ছিল কি জানেন? প্রথম আকাঙ্ক্ষা ছিল হাসিনাকে পা ফেলাইতে হবে, আর কিচ্ছু না। ওই যারা বলে না 9 দফা থেকে 1 দফা হয়েছে, 1 দফা কি? 1 দফা কি ডক্টর ইউনূসকে আনতে হবে? এটা না। 1 দফা কি আসিফ মাহমুদকে সমবায় মন্ত্রী বানাইতে হবে? না, তাও না। 1 দফা এটাও না যে মাহফুজকে মানে মাস্টার মাইন্ড হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে, ওটাও ছিল না। 1 দফা ছিল হাসিনাকে নামাতে হবে, আর কিচ্ছু না। ওইটাই হলো জুলাইয়ের মূল অঙ্গীকার, যে আমি হাসিনাকে চাই না, আমি এই স্বৈরাচারকে চাই না। মানুষ ওইটা বলতে আসছে। যেই মাত্র সে নামছে, চলে গেছে, মানুষ যার যার মতো ঘরে চলে গেছে। এখন সিপাহসালার হিসেবে যারা দাবিদার, এবং তার সঙ্গে ওই যে বলি না আমরা ডিপ স্টেট, অমুক স্টেট, তমুক স্টেট বলি যারা, এই ধান্দাবাজরা এসে নিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে আসছে। ডক্টর ইউনূসের দায়িত্ব নেওয়ার আগে 5 তারিখে 6 তারিখে কোনো একটা পাবলিক বলছে যে ডক্টর ইউনূসকে না বানালে আমরা আবার আন্দোলন করব? বলছে কেউ? বলে নাই তো। ডক্টর ইউনূস আসছে, আইসা নিয়ে তারপরে কি করছে? তার দোস্ত, দোস্ত যারা আছে, বান্ধবী আছে, এদেরকে আইনে বিভিন্ন পদে বসাই দিছে। জুলাই আন্দোলন যখন চলে তখন যে আপনি আন্দোলনকে যে বলতেন তোমরা ভালোভাবে আন্দোলন করো, যদি আন্দোলন সফল হয় তাহলে নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো, যেটা বলতেন আপনি মার খেতেন ওইখানে। বলতেছে কে নূরজাহান বেগম, তাহলে স্বাস্থ্য উপদেষ্টা বানাইতে হবে। কাজে জুলাই আন্দোলনের মধ্যে কি নূরজাহান বেগম তাদের মাথায় ছিল? ছিল না, কেউ ছিল না। এই সবগুলি লোক হলো সুবিধাভোগী পাইছে। কাজল দেখার গল্প শুনছেন ছোটবেলায়? শুনছেন? ওই কাজল দেখার সুচ কুমার থাকে একজন,
রূপকথার গল্প, তার সারা শরীরে সুচ বিধানো থাকে, সে একটা একটা করে সুচ তুলে এবং তাকে বলে যে সমস্তগুলো সুচ তোলার পরে চোখের দুইটা আর তুলে না, ভাবে যে আমি তো ক্লান্ত, আমি একটু গোসল টোসল করে আসি তারপরে চোখের দুটো খুলবো। গোসল করতে যে সে একজন দাসীকে কিনে, তাকে কাকন দিয়ে কিনে, না বলো কাকন দাসী, ওই কাকন দাসীরা বলে তুমি যাও ওই কুটিরে যাও, ওখানে রাজকুমার শুয়ে আছে, সব কাহিনী বলে। কাকন দাসী আসে করে কি চোখের দুটা সুচ তুলে তুলে বলে আমি তোমার বাঁচাইছি, তুমি আমার বিয়ে করো, সে তারা বিয়ে করে। এখন এরা হলো চোখের দূরে সুচ তোলার লোক, সারা দেহের সুচ জনগণ তুলছে। তার মধ্যে গৃহবধূ ছিল, তার মধ্যে কিশোর ছিল, তার মধ্যে রিক্সাওয়ালা ছিল, সবাই ছিল। চোখের দুইটা তুইলা কয়েকে আমি তুলছি, আরে বীর। হ্যাঁ, এই জায়গাটা একটু প্রশ্ন রেখে আমি যদি যেতে চাই, বিরতিতে যাব, তার আগে যে এই আপনি যেটি বলছেন যে এক দফায় হাসিনার পতনটাই চেয়েছে মানুষ, ওইটাই ছিল আসলে সেই সময়কার অঙ্গীকার, কিন্তু পরবর্তীতে যেন আরেকজন হাসিনা না হয় সেটিও তো নিশ্চয়ই মানুষের প্রত্যাশা ছিল। আপনার কাছ থেকে জানবো বিরতি থেকে এসে। দর্শক, এসটিভি সংলাপের নিচে একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক দেখছেন এসটিভি সাপ্তাহিক আয়োজন এসটিভি সংলাপ। আলোচনা করছি জুলাই অঙ্গীকার ও বাস্তবায়ন। আলোচনা করার জন্য সম্মানিত তিনজন অতিথি উপস্থিত আছেন। আলোচনা করছি, আবারও আসতে চাই ডক্টর এস এম আসুজ্জামান রিপন আপনার কাছে, ভাইস চেয়ারম্যান বিএনপি। বলেছিলাম যে সিলসিলাটা চলছিল, আপনি বলছিলেন অতীতের সিলসিলাই আসলে এখনও যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা, আপনাকে প্রশ্ন করেই গিয়েছিলাম যে হাসিনার আমলের আমি বলতে চেয়েছি যেটা, সেটা হচ্ছে যে আপনার এই যে মানুষের আকাঙ্ক্ষা, আগের এমপিরা ঢাকা সেটেল থাকতেন, একবার এমপি হয়ে গেলে তারপর তাদের অভিজাত এলাকায় বাড়িঘর হয়ে যায়, আর তাদের আর এলাকায় পাওয়া যায় না, সোজা কথা। শুধুই ওই চিফ গেস্ট হইতে আসেন দেশে, নিজের বাড়িঘরও থাকে না, মানুষের বাড়িতে খান। তো তারপরে তাদের ছেলে মেয়েরও সেভাবে আসে না। আর আপনি কত পার্সেন্ট যেন বলেন ব্যবসায়ীরা, 70%। তো এই জাতীয় লোক দিলে তো তাদের ছেলে মেয়েদের সাথে জনগণের কোনো সম্পর্কও থাকে না। আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে যেহেতু প্রতিটি পরিবর্তনের মধ্যেই মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, যেটা মাসুদ কামাল যেটা মানে খুব স্ট্রেস দিয়ে যেটা বলেন যে জনগণ চেয়েছে হাসিনাকে খেদাইতে, বাংলা কথা, যাতে সে পালায়, তাই তো? আচ্ছা, তো কেন খেদাইতে চায়? একটা শাসককে, একটা সরকার প্রধানকে, তার প্রতি মানুষের এত ক্ষোভ থাকে কেন? প্রথম ক্ষোভ থাকে তার দুঃশাসন, মিসরুল, তার মিসরুলের প্রতি মানুষের ক্ষোভ থাকে। তিনি নির্বাচন ঠিকমতো দিতেন না, জনগণকে তাদের প্রতিনিধি বেছে নিতে দিতেন না, তার সরকার কাউকে জবাবদিহি করতো না, জনগণের সম্পদ লুণ্ঠন করতো, একটা লুটেরা নেক্সাস, লুটেরা চক্র তৈরি করতেন, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার বিদেশে পাচার করে দিতেন। এবং এটা যখন টিআইবি বলেন, ইন্টারন্যাশনাল রিপোর্ট থেকে যখন জনগণ জানতে পারে যে বাংলাদেশ থেকে 17 বছরে $250 বিলিয়ন, $250 বিলিয়ন দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনি গণতন্ত্রের কথা বলেন, মানে মকারি করেন, আপনি গণতন্ত্রের প্র্যাকটিস করেন না, আপনি দিনের ভোটটা রাতে করে ফেলেন, আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনি সেনাবাহিনীকে ব্যবহার করবেন আয়নাঘর বানানোর জন্য। ওই যে ছোটোবেলা একটা কবিতা পড়তাম, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা করার জন্য আপনি সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, যারা আমাদের প্রতিরক্ষা বাহিনী, যাদের কিনা আমরা গর্ব করি, আমাদের প্রাইড ফোর্স, সেখানে আপনি আয়না ঘর বানাবেন, সেখানে দু একটা জানোয়ার বানাবেন। ওই যে জেনারেল হাসান টাসান, ব্রিগেডিয়ার হাসান টাসান কয়েকটা ছিল, এসব জানোয়াররা এই সমস্ত কাজকর্ম করবে, বিরোধী পক্ষকে নেবে, কারো হত্যা করে ফেলবে, তার গুম করবে, কারো বুড়িগঙ্গে পাঠাবে, কাউকে বিদেশে বিদেশে ঠেলে পাঠিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা তো একটা প্রধানমন্ত্রীর কাজ না, জানোয়ার তৈরি করা তার কাজ না, প্রতিষ্ঠান ধ্বংস করা তার কাজ না। পুলিশের জানোয়ার তৈরি করবেন, বেনজির মতো লোক তৈরি করবেন, বেনজির আবার কতগুলো সাব জানোয়ার তৈরি করবে। হ্যাঁ, তো এই যে লোকগুলো তারা তৈরি হয়, তারা শত শত কোটি টাকার মালিক হয়, অবৈধ পয়সা ইনকাম করে। শেখ হাসিনা সারা দেশের প্রতিষ্ঠানগুলোকে, সেটা সেনাবাহিনীকে ভাঙতে, আপনার ইনস্টিটিউশনকে আপনার ইমেজ শ্যাটার্ড করতে চেয়েছে, পুলিশকে করেছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে করেছে, জুডিশিয়ারিকে করেছে। যেই দেশের জুডিশিয়ারির অ্যাপিলেট ডিভিশন, এস আলমের কথা বোধহয় প্রিন্স বোধহয় তুলেছিলেন বোধহয়। তো যাই হোক, তো এস আলমের ব্যাপারে তার দুর্নীতি, তার টাকা পাচারের বিষয়টা যাতে তদন্ত না হয়, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ডাইরেক্টিভস দেয় যে করা যাবে না। কত বড় দুর্বৃত্তর চেলারা ওইখানে বসা, এস আলমের পেইড এজেন্টরা অ্যাপিলেট ডিভিশনে বসা ছিল,
আই মাস্ট সে। তো তাহলে আপনি বিচার বিভাগকে আপনি ধ্বংস করে দিলেন। একটা বিচার বিভাগের হায়েস্ট মানে বেঞ্চ, অ্যাপিলেট ডিভিশন, তারা একটা লুটেরা, তারা একটা অর্থ পাচারকারীর পক্ষবলবতা, তার পেড এজেন্ট হিসেবে কাজ করে। আপনি কোন প্রতিষ্ঠানটাকে ভালো রেখেছেন রে ভাই? ল অ্যান্ড অর্ডার নাই, নিরাপত্তা নাই, খুন গুম রাহাজানি, টাকা পাচার। পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি, একটা গ্রুপ একটা বিজনেস গ্রুপ 7টা ব্যাংকের মালিক হয়েছে, এটা কোনো পৃথিবীর, এটা যে অকার্যকর রাষ্ট্র যেসব দেশগুলোকে আমরা বলি সেই সব দেশে এই ইতিহাস নাই। বাট এবং সেটা রাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই কাজগুলো করেছে। জনগণ যখন বুঝতে পারলো যে একে ভাগানো ছাড়া, একে খেদানো ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই, আদারওয়াইজ আমরা আর ভোট দেখতে পাবো না, আদারওয়াইজ আমরা, আমাদের ব্যাংকগুলো থাকবে না, আমাদের সঞ্চয় থাকবে না, আমাদের দেশ থাকবে না। যে দেশের প্রধানমন্ত্রী বলেন যে, যদি বলেন যে ভারতকে এত কিছু দিয়েছি সারা জীবন মনে রাখবে, এটা কি আপনাদের জনগণ দায়িত্ব দিয়েছে নাকি এত কিছু দিয়ে দেওয়ার? যে দেশের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন, কারণ এখন তো নিষিদ্ধ, ওবায়দুল কাদের বলে আমরা আছি তো দিল্লি আছে, দিল্লি আছে তো, মানে স্লোগান দিল্লি আছে তো আমরা আছি। কত বড় দেশদ্রোহী টাইপের কথা। কখনোই তো বলেন যে জনগণ আছে তো আমরা আছি, বিকজ জনগণ তো তাদের সাথে ছিল না। একটি সরকার কত বড় দেউলিয়া হয়ে গেলে তাকে জনগণকে থ্রেট করতে হয়, উই ডোন্ট কেয়ার, তোমাকে আমরা ভয় পাই না, আমার সাথে দিল্লি আছে, আর দিল্লি যতক্ষণ আছে আমরা আছি, আমাদেরকে তুমি টলাতে পারবা না। এই জায়গাটা এই সব কারণে জনগণ বলল দিল্লি আছে, দেখ বেটা আমরা কারা, আমরা কারা, আমরা তাহলে দেখাই দেই, জনগণ উই দ্য পিপল, আমরা দেখাই দেবো। জনগণ মাঠে নামছে, যেটি দেখিয়েছে, তাই না? আপনি প্রশাসনের কথা বলেন, সেই দেখানোটার চূড়ান্ত ম্যানিফেস্টেশন ঘটেছে ডিউরিং জুলাই অগাস্ট, এই 36 ডেইজে। এবং ফাইনালি একটা মাফিয়া গভর্নমেন্টের, আই ডোন্ট সে দেম ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ফ্যাসিস্টও অনেক সময় আপনার দেশপ্রেম থাকে। আপনি যদি হিটলারের কথা চিন্তা করেন, আমাকে একটা মিনিট দেন, হিটলারকে আপনি ফ্যাসিস্ট বলেন, হিটলার তো একটা দেশপ্রেম ছিল, সে তার জার্মান জাতি, জার্মান স্বার্থকে সে, হ্যাঁ জার্মানের পদানত করতেছে সারা পৃথিবীকে সে, তার মধ্যে এই কাইন্ড অফ দেশপ্রেম ছিল। সেটা যদিও ভয়ঙ্কর জাতীয়তাবাদ, এটা সাপোর্ট করার মতো না। আপনি ইটালির মুসোলিনিকে আপনি ফ্যাসিস্ট বলেন, ইটালির মুসোলিনি কখনই ইউরোপের আরেকটা দেশকে বলে না যে এত কিছু দিয়েছি সারা জীবন ইটালিরে মনে রাখবে, আমারে মনে রাখবে, বলে নাই, টাকা পাচার করে নাই। ফ্যাসিস্ট অনেক দেশেই যারা ফ্যাসিস্ট হয় তারা টাকা পাচার করে না, লুণ্ঠন করে না, তারা এই মানে ডাকাতি শাসন করে না। কিন্তু শেখ হাসিনা সেটা করেছেন। তিনি যেটা করেছেন তার শাসনের মধ্যে, এটা ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্য মাফিয়াজম, মাফিয়াতন্ত্রের সাথে আপনি একমাত্র মেলাতে পারেন। আমি যে কথাটি আপনার মানে হিটলারের প্রসঙ্গে বলছিলাম, কেউ এখন ইনিয়ে বিনিয়ে, এটা তো পার্লামেন্ট না, মানে কেউ উপস্থিত না থাকলেও তার ব্যাপার বোধহয় বলা যায়। ডক্টর কামাল হোসেন, যিনি আওয়ামী লীগ শাসনামলে, শেখ হাসিনা বলে এত নিগৃহীত হচ্ছেন, সম্মানিত মানুষ, তার কন্যার নামে আমি সম্প্রতি মানে সোশ্যাল মিডিয়াতে পত্রিকা দেখতে পেলাম যে তিনি বলেছেন আওয়ামী লীগকে অ্যাজ এ হোল অর্গানাইজেশন, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা যায়? আওয়ামী লীগ, আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, ইয়েস করা যায়। হিটলারের যে দলটি ছিল নাজি পার্টি, অ্যাজ এ হোল নাজি পার্টির সব সদস্য মানুষকে গুলি করতে আসে নাই, নাজি পার্টির সব সদস্যরা জনগণের বিরুদ্ধে বোম্বিং করে নাই, কিন্তু অ্যাক্ট অফ নাজি পার্টি এটাকে সাপোর্ট করেছে সেখানকে ব্যুরোক্রেসি, যেটা বাংলাদেশের ব্যুরোক্রেসি একটা বড় অংশ করেছে, সেনাবাহিনী কেউ এই কাজটা করেছে, পুলিশের লোকরা এটা করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করেছে, সাংবাদিকদের মধ্যে করেছে। তো এই যে আওয়ামীপন্থী যারা এই মাফিয়াতন্ত্রকে, এই ফ্যাসিস্টকে যারা সহযোগিতা করেছে, এই কাজগুলো তো রীতিমতো মানবতা বিরোধী অপরাধ। সুতরাং এটার তো দায় তাকে নিতে হবে। এই লোকগুলো যদি, এই মিডিয়ার এই সমস্ত লোকজন, এই প্রশাসনের এই লোকজনগুলো, তাই না, আইনজীবীদের মধ্যে কিছু লোকজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো লোকজন, এই লোকজনগুলো যদি এই অপকর্ম করে যদি শেখ হাসিনাকে আরও পল্লবিত না করতো, আরও শক্তিমান করে না তুলতো, তাকে উৎসাহ না দিত, এনকারেজ না করতো তাহলে শেখ হাসিনা এতটা করতে পারতেন না। আমরা কি এরশাদের আমলে দেখি না আমাদের ছাত্র জীবনে এই সুপ্রিম কোর্টের আইনজীবীরা সারিবদ্ধভাবে 2 লাইনে দাঁড়িয়ে মানে 1-1.5 হাত লম্বা একটা ব্যানার নিয়ে তারা প্রতিবাদ করেননি?
উনি কাউকে রাস্তায় দাঁড়াতে দিয়েছেন? ওই যে এক যে বেটা মাসুদ কামাল সাহেব বোধহয় বললেন যে আপনার একটা দালাল শ্রেণীদের মানে যে ওই যে বললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশনভুক্ত হতে চান না বলে এই 5-8 উনি তো কতগুলো 5-8 দালাল তৈরি করেছেন সমস্ত শ্রেণীতে, পেশাতে, সরকারি চাকরিতে, সব 5-8 কতগুলো প্রাণী তৈরি করছেন। এগুলো মানুষের পর্যায়ে ছিল না। সুতরাং আমি কামাল হোসেন সাহেবের কন্যা সারা হোসেনের উদ্দেশ্যে যেটা বলতে চাই, বা এই জাতীয় ধারণা যারা প্রেসক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই স্ট্রেইট, সেটা হচ্ছে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডকে যারা সমর্থন করেছেন, এই সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে মানবতা বিরোধী, সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে ফ্যাসিবাদকে সমর্থন যোগায়, এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে মাফিয়াতন্ত্রকে সমর্থন করে। সুতরাং এই কর্মকাণ্ডর দায় সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অবশ্যই বহন করতে হবে। এর মধ্যে অন্য কোনো যুক্তি নাই। অসংখ্য ধন্যবাদ। আসতে চাই রহিন হোসেন প্লিজ ভাই আপনার কাছে। অনেকগুলো জায়গা নিয়ে এসছেন, আওয়ামী লীগের শাসন আমলের অনেকগুলো বিষয়কে উপস্থাপন করেছেন আসুজ্জামান রিপন ভাই। আমি যদি বলতে চাই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, এই জায়গাগুলোতে জন আকাঙ্ক্ষা, মাসুদ ভাই যদিও ডিফার করবেন এই জায়গাটায়, প্রশাসনের যে ধরনের পরিবর্তন মানুষ আকাঙ্ক্ষা করেছিল বা প্রত্যাশা করেছিল, বিচার বিভাগের যে আকাঙ্ক্ষাগুলো মানুষ প্রত্যাশা করেছিল, সেই জায়গাগুলো কি এই সরকার আশানুরূপভাবে সামনে আনতে পেরেছে? আমার স্ট্রেট দুইটা বক্তব্য এই সরকার বলার আগে বলি যে বিগত দিনে যারা অন্তর্বর্তীকালীন সরকারের নামে ছিল এই সুযোগটা তাদের সামনেই প্রধানত অনেক বড় করেছিল। তারা তো এটা উল্টা কাজ করেছে। কি করেছে? আমি তো দেখলাম পার্লামেন্টে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আগের সরকার ছিল ওই জামাত আর এনসিপির সরকার, অন্তরে এনসিপি আর কি বলে কিনারে জামাত। যদিও আমাকে ব্যক্তিগত হয়ে বললে আমি উল্টায় বলি, আসলে জামাত পরিচালিত ওই জায়গা। তা সেই জায়গাতে বরঞ্চ তারা দলীয়করণ সহ নানা জায়গায় যে প্রভাব বিস্তার করেছে আপনি একে একে দেখতে পাবেন। সুপ্রিম কোর্টে দেখলেন না যেভাবে পদত্যাগ করার পরে বোঝা গেল ওরা সব জামাতপন্থী। আমি তো বিএনপি নেতাদের কাছে শুনেছি, আমাকেই বলেছে আগে যে ভাই একটা ভিসি মানে জাহাঙ্গীরনগর উনি ছাড়া বাংলাদেশে কোনো ভিসি আমাদের নাই, অল জামাতে ভিসি। ডিসি ওগুলো তো ডিসি থেকে শুরু করে এগুলো জেলা বাংলাদেশে তো কোনো গোপনটা না, এবং তাদের ভূমিকা সবই জানা যায়। তাই অন্তর্বর্তীকালীন সরকার যেটা এটা করেনি, আমি এই ধারাবাহিকতা এসে সরকারের যেহেতু 4 মাস এখনো বলার সময় আসে নাই, কিন্তু আমরা যেটা দেখতে চাই সেইটা সরকার দেখাবে নাকি ওই একই পথে হাঁটবে, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। যারও এসালাম তৈরি করবে না এখনো পর্যন্ত আমি বললাম কিন্তু প্রশাসনের দলীয়করণ, দুই একটা যেমন ধরেন দলীয়করণ আছে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সকল বিএনপি পন্থী যারা শিক্ষক তাদেরকে ভিসি বানানো হয়েছে। আসছে একটু বলতে দেন। প্রথম কথা যেমন ধরেন এই যে পত্রিকায় দেখলাম আজকে না কালকে যে আমাদের ঋণ খেলাপির যে আমরা দেখলাম ভলুম, এইখানে অল্প দিনেই 1 লক্ষ কোটি টাকা ঋণ মৌকুব হতে যাচ্ছে। কাদের হবে বুঝে নেন। আপনি ঋণ খেলাপি হলে আপনি মোনাজাত করতে পারেন যে আপনার জন্য খুব ভালো খবর আছে। 1 লক্ষ কোটি টাকা পত্রিকার খবর। তার মানে আপনি কিন্তু কোথায় যাচ্ছেন হয়তো সময় একটু লাগবে বুঝতে। আপনি ঠিকই বলেছেন। আপনি এখনো সংবাদপত্র মহল দেখেন কি ঘটতেছে, আপনি শিক্ষক মহল দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, এমনকি মাঝে একটা পুলিশকে আমরা দেখলাম না, তিনি জাতীয়তাবাদী পুলিশ, আগে লীগের পুলিশ। এখন এই জায়গাগুলো বিএনপি নামক দলটি ঠেকাবে না ওইটা করবে, সেইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমি একটা রেফার করি কথাটা। বিএনপির জেনারেল সেক্রেটারি সিনিয়র রাজনীতিবিদ, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের কথা বলছি, আমি কোট করে শব্দটা বলি। 25শে নভেম্বর দিনটা নানা কারণে আমার মনে আছে, এই আপনাদের টিভি সাংবাদিকদের একটা প্রোগ্রামে আমরা ছিলাম চিনমৈত্রীতে, উনিও ছিলেন, আমিও একজন ছিলাম। উনিও এখানে একটা বক্তৃতা করেছিলেন, অনেক বক্তৃতা, একটা পয়েন্ট দেখেন, বলছে যে এই যে সাংবাদিক আপনারা অনেক সময় আমরা না চাইলেও আপনারা সাইডে এসে দলীয় হয়ে যেতে চান, এটা কেন হন আপনারা? আমি জানি না বিএনপি এটাকে প্রশ্রয় দেবে না নিজেদের স্বার্থে আবার ওই কাজগুলো করাবে। এইটা বিএনপি মানে যেহেতু ক্ষমতায় আছে বলে বিএনপির আলোচনা হচ্ছে, সেই কাজ যদি না এখনো পর্যন্ত এই সব ক্ষেত্রে আমি বললাম 4 মাসে হয়তো বলাটা সব যায় না, কিন্তু খুব একটা শুভ লক্ষণ এখনো দেখা যাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। আপনি ভিন্ন জায়গায় দেখলে আমরা এগুলো দেখতে পাই, কিন্তু আমরা প্রত্যাশা করব
যে কথাগুলো এখনও তারা বলছে, যদি এখন তাদেরকে আবার বলাটাও আমি কিভাবে জানি না, কেন এই কারণে বলি, আমরা দেখছি সরকার বলছে, দল নামক বিএনপির কাজটা তো আমি দেখছি না। দল এবং সরকার একাকার জায়গাটা আগেও আমরা অন্য জায়গাগুলো দেখছি। এইটা যদি হয় তাহলে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে বলে আবার ওই ঠ্যাঙাড়ে বাহিনীর সাথে থাকতে হবে, ওই আমলা নির্ভরতার পক্ষে থাকতে হবে, বুঝছেন। সুতরাং যদি দলীয় কতকগুলো তার আকাঙ্ক্ষাও থাকে, আমি আকাঙ্ক্ষা সব শব্দটা নিলাম, সেইটাও কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন না, এটা মনে রাখতে হবে। কারণ আপনার বাইরেও যে ফোর্স আছে সে তো আপনাকে প্রতি মুহূর্তেই আর একটা সংকটের দিকে নিয়ে যেতে চাইছে, এবং তারা তো বাংলাদেশটাকেই মানে না, তারা তো আরও বড় সংকট তৈরি করে মনে করে একাই যেন সব কিছু করে ফেলবে, কিন্তু তারা প্রকারান্তরে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশকে একটা সংকট তৈরি করতে চায়। সুতরাং সেই জায়গায় এই সরকারের সামনে এই যে জুলাইয়ের, ঠিক আছে, এক একজনের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই যে দীর্ঘ সময় লড়াইয়ে ওই দলটি এবং তার একটা জোট ছিল, তাদের বামপন্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে তারা করবে সেটা আমরা প্রত্যাশা করি না, কিন্তু তারা যে পরিবর্তনের কথাগুলো বলেছিল, তারা যে ব্যবস্থা বদলের কথা বলেছিল, তারা যে ডেমোক্রেসি সাস্টেনেবল হোক এই কথা বলেছিল, এমনকি ব্যক্তিগতভাবে আমার সাথে আলাপচারিতা আমি বলতে পারি, কারণ আমাদের তো জোটে ছিলাম না, যে তারা অনেকে খুঁজতে চেয়েছিল যে আচ্ছা ঠিক আছে আমরা তো ভাই মুক্তবাজার এগুলো চাই, এর মধ্যেও গণতন্ত্র কিভাবে একটু এস্টাবলিশড করা যায়, আমরা যে ইকোনমিটা আফোল্ড করি সেই ইকোনমির মধ্যেও কিভাবে একটা এস্টাবলিশড ইকোনমির ধারায় চলা যায়, নানা সময় কথাবার্তা হয়েছে। তারা সেই ভূমিকাটাই যাচ্ছে কি না সেইটা দেখার উপরে নির্ভর করছে, যে তারা আগের পথে হাঁটবে না মানুষের আকাঙ্ক্ষা কিছুটা হইলেও পূরণের পথে আগাইতে পারবে। অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, আপনার প্রশ্ন করেই গিয়েছিলাম, এবার সাথে একটু যুক্ত করতে চাই যে পতনের ৫ আগস্টের যে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই সরকারের পতনের সাথে সাথে মানুষের আকাঙ্ক্ষা মানে কি, মানবাধিকার যেন নিশ্চিত থাকে, মানুষের বিচারটা যেন মানুষ সঠিক বিচারটা যেন পায়, প্রশাসনগুলো যেন দলীয়করণ না হয়, এই আকাঙ্ক্ষাগুলো কি মানুষের ছিল না? অন্ততপক্ষে বাজারটা যেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যেন স্বাভাবিক থাকে, নাকি শুধু হাসিনার পতন হওয়ার পরেই মানুষ শুধু ঘরে চলে গেলেন? এখানে এই দুইটার মধ্যে না কোনো আসলে পার্থক্য নাই কোনো, সেটা আমি বলি। ওই যে একটা একটা গল্প বলি আপনাকে, একটা গ্রামে একজন লোক ছিল, তার আদব কায়দা খুব ভালো ছিল, এবং সবাই তাকে বলতো ভাই তুমি এই এত ভালো আদব কায়দা কার কাছে শিখলা? এটা আমি শিখছি বেয়াদবের কাছ থেকে। কীভাবে? এই কি আমাদের গ্রামে একজন বেয়াদব ছিল, আমি তাকে ফলো করতাম, সে যা যা করতো আমি ওইগুলো করতাম না, তাই আমি এখন অটোমেটিক হয়ে গেছে এটা। এখন মানুষের আকাঙ্ক্ষা কি ছিল জানেন? মানুষের আকাঙ্ক্ষা ছিল শেখ হাসিনা সরকার যা যা করে সেগুলো যেন না করে। এক্স্যাক্টলি, সিম্পল, আর কিছু না। সে নিজেও জানে না সে কি চায়, সে খালি চায় যে আমি এটা চাই না, আমি ভোটের ক্ষেত্রে এইটা চাই না, আমি চাঁদাবাজির ক্ষেত্রে এইটা চাই না, আমি আইনের শাসনের ক্ষেত্রে এইটা চাই না, আমি বিচার বিভাগে এইটা চাই না। তো এখন আপনি বরং মিলিয়ে নেন ওই সময়ের সঙ্গে এখন কি কি চেঞ্জ হয়েছে। আপনি যেগুলো চেঞ্জ না হয়েছে আপনি বুঝেন না, আমার বুঝেন কেন? আপনি বুঝেন না, আপনিও বুঝেন। হ্যাঁ, আমিও বুঝি। যেগুলো চেঞ্জ হয় নাই, মনে করবেন ওই জায়গায় জনগণের আকাঙ্ক্ষা মিটে, যেমন ধরেন বিচার বিভাগ, বিচার বিভাগ কোনো চেঞ্জ হয় নাই। পৃথক সচিবালয় করা হয়েছিল, সেটাকে ওটা তো নাই, এখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ওটা তো নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক সমালোচনা করি, তারপরেও তারা তো কিছু কিছু কাজ করেছিল যেটা নাকি হাসিনার চেয়ে বেটার। তার বিচার বিভাগে আলাদা একটা সচিবালয় কাজটা শুরু করেছিল, ওটা হাসিনার আমলে যা ছিল তার চেয়ে বেটার ছিল, হয়তো আরও বেটার করা যায়, আমি না করছি না, কিন্তু ওইটাই চূড়ান্ত প্রাপ্তি আমি তাও বলছি না, কিন্তু ওইটার যদি এটা বেটার ছিল, কিন্তু এই সরকার কী করলো, ওইটা আগে বাদ দিয়ে বললো আমি বেটার করব। ওকে আপনি করেন, খুব ভালো, এটা কিন্তু অত্যন্ত শুভ একটা আকাঙ্ক্ষা, তা আপনি আরও ভালো করবেন। তো আরও ভালো করতে যেয়ে আপনি ওটা যখন বাদ দিলেন, তখন অটোমেটিক্যালি সবচেয়ে খারাপটা চলে আসলো না? তো আপনি সবচেয়ে খারাপটা ধারণ করতে পারছেন, কিন্তু অধিকতর ভালোটা আপনি ধারণ করতে পারলেন না। আপনি বলতেন আমরা এটা আরও চেঞ্জ করবো, আপাতত ওটি থাকলো, আপাতত যে পর্যন্ত অগ্রসর হয়েছে ওইখানে, কারণ ওখানে আপনার কাজ শুরু হয়ে গেছিল, ওখানে তো টাকা পয়সার ইনভলভমেন্টও হয়েছিল, লোকবল নিয়োগ হয়ে গিয়েছে। তাহলে আপনি যখন চেঞ্জ করলেন মানেটা কি? মানে আপনি চেঞ্জ চান না। আপনার মুখে যা কিছুই বলেন না কেন ভাই, আপনি বলবেন যে আমি একটা আধুনিক প্রাইম মিনিস্টার পাইছি, আপনি বলবেন যে আমার প্রাইম মিনিস্টারের মধ্যে অনেক চিন্তা ভাবনা আছে, আপনি বলবেন যে আমার প্রাইম মিনিস্টার অপচয় করে না,
সব ভালো, কিন্তু নিয়ত খারাপ নিয়ত খারাপ কার? সরকারের। প্রাইম মিনিস্টারের তো না। আমি তো সরকার, প্রাইম মিনিস্টার সরকারের তো পার্ট, উনি হয় থামাতে পারছেন না, হয় থামাতে পারছেন না, অথবা থামাচ্ছেন না, এটা ওনার ব্যাপার। এটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো অ্যাজ এ হোল যে ঘটনাটা ঘটলো বিচার বিভাগ নিয়ে, সেটা তো আগের মতো রয়ে গেল। তো আগের মতো যেটা ছিল খারাপ, আমি তো সেটার পতন চেয়েছি, আমি তো সেটার পরিবর্তন চেয়েছি। পরিবর্তন কিঞ্চিত হয়েছিল, আপনি সেই কিঞ্চিত ট্রাই করলেন কি বাদ দিয়া আপনি আগেরটাই আনলেন, ভালো করলেন? করলেন না তো আপনি। দুদকে আপনি কী করলেন দেখেন, আমি দুদকটা আমি মনে করি, সবসময় মনে করি বাংলাদেশের যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি। এটা আমার বিবেচনা, আমি এভাবে ভাবি সবাই মনে করে সরকারের জন্য। তো দুর্নীতি দমনের জন্য দুদকের একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার করছিল। আপনি ওই অধ্যাদেশটাকে আপাতত নিলেন না, যে আমি নতুন করে করব। ওকে, ভালো কথা, অতি উত্তম। যখনই আপনারা অধ্যাদেশটা বাতিল করে দিলেন, তখন কিন্তু হাসিনার আমলে দুদকের যে ফরম্যাট ছিল ওটা কিন্তু বাস্তবায়ন হয়, ওটা কিন্তু দাঁড়াই গেল যে এটি আমার চলবে। এই সময়ে আপনি দুদকের চেয়ারম্যান এবং কমিশনার সবাই পদত্যাগ করলো। আমি তো বলতে পারবো না যে সরকার তাদের পদত্যাগ করাইছে, কারণ এটা তো একটা সাংবিধানিক বডি, এখানে ওরা না চাইলে কিন্তু ওনাদেরকে বাদ দিতে পারবেন না। কিন্তু ওনারা ভদ্রলোক, যদি সরকার তাদেরকে বলে তবেই তারা পদত্যাগ করে, এবং যখন পুরা কমিশন পদত্যাগ করে, একজন না সবাই, তখন বুঝতে হবে এটা সরকারের প্রত্যাশা থেকে তারা করছে। এবং তারা বলেও গেছে যে আমরা আমাদের মতো চেষ্টা করেছি, নতুন সরকার এসেছে, তারা হয়তো অনেক কিছু করবেন, কাজে আমরা পদত্যাগ করলাম। সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে পদত্যাগ করায় নাই। যেমন ধরেন আপনার বিডা আশিক চৌধুরী, তাই তো পদত্যাগ করতে বলে নাই, বলছে বলে নাই তো, রাখছে বড় তাই তো সে কাজ করাবে। আবার ধরেন আমরা বিদেশি দূতাবাসে যুক্তরাষ্ট্রে এই যে আপনার গোলাম মর্তুজা, তাকে তো পদত্যাগ করতে বলে নাই, সে তো ইউনুসের বিশাল চামচা, তাকে তো পদত্যাগ করতে বলে নাই, সে রয়ে গেছে ওখানে। নিশ্চয়ই খেয়াল করেন, সেও রয়ে গেছে। আবার ধরেন আমাদের সাংবাদিকদের যে পিআইবির মহাপরিচালক যা আছে, ফারুক ওয়াসিফ নাকি ভদ্রলোক, ওনাকে পদত্যাগ করতে বলে নাই, কিন্তু দুদককে পদত্যাগ করতে বলছে। পুরা দুদক পদত্যাগ করছে। কেন পদত্যাগ করতে বলেন আপনি? যে আপনি এখানে ভালো লোক নেবেন, নিয়োগ করেন। নিয়োগও তো করেন না, আপনি তো নিয়োগও করেন না। আপনি ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসছেন, তারা মার্চে পদত্যাগ করছে, তবে এপ্রিল গেল, মে গেল, জুন গেল, 3 মাস ধরে ওটা টিম প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা টিম। আচ্ছা, এখন আপনি নতুন নিয়োগ করবেন, আপনাকে সার্চ কমিটি করছেন। এই সার্চ কমিটি কোন সিস্টেমে করছেন? হাসিনার সিস্টেমে করছেন। শেখ হাসিনা যে সিস্টেমটা করতো, আপনি সেই সিস্টেমে করতেছেন, আপনি ওইটাকেই সর্বোত্তম মনে করছেন। আপনি যদি দুর্নীতির আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে যে আমি দুর্নীতি দমন করব, তাহলে তো আপনি ইমিডিয়েট ওই কাজটা করতেন। আপনার তো লোকবল আছে, আপনার সংসদে আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনার 31 দফায় আপনার নিশ্চয়ই একটা দিক নির্দেশনা আছে, আপনি কীভাবে দুদককে পুনর্গঠন করবেন, করতেন আপনি ওইটাই। অথবা জাতীয় ঐক্যমত্য কমিশনে একটা সিস্টেম করছে, ওটা করতেন, যে কোনো একটা করতেন। আপনি কিছুই করলেন না, আপনি হাসিনাটাকে ফেরত আনলেন, আইনা চুপচাপ বসে রইলেন। এটা কি আমরা চেয়েছিলাম? এটা কি কেউ চেয়েছিল? এটা কেউ চায় নাই। এখন আপনি বলবেন এটা তো আমি অমুক জনকে দায়িত্ব দিয়েছি, সে পারে নাই, সে যে পায় নাই এটা আপনি বুঝেন না? এটা বুঝতে আপনার 4 মাস লাগে? শুনেন, আমি একটা কথা বলি, আপনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনাকে আমি দায়িত্ব দিলাম যে ভাই আমার এই নতুন একটা গাড়ি কিনছি, আপনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এই গাড়িটা আপনি চালান, আমি চিটাগাং যাব। আপনি বললেন যে ভাই আমি তো গাড়ি চালাতে পারি না। আমি বললাম না না না, আপনাকে আমি বিশ্বাস করি পারবেন। আপনি শুরু করে দিলেন, ওই গাড়ি যাব, আপনি মরবেন, আমারও মারবেন, সবাই যাবে। তো আপনার বলতে হবে আমি এটা উঠবো না, 1000 ধাক্কালেও আমি ওই দায়িত্ব নেব না। আর যদি দায়িত্ব নেই আপনি, তাহলে আপনাকে গাড়ি চালানো শিখতে হবে ভাই। আপনি কত ভালো মানুষ এটা ইম্পর্টেন্ট না, আপনি কতটা সক্ষম সেটা ইম্পর্টেন্ট। কারণ আপনার অক্ষমতার উপর কিন্তু পুরা গাড়ির লোকের জীবন নির্ভর করতেছে, এইখানে পুরা দেশের মানুষের জীবন নির্ভর করতেছে। একেবারে পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই। আমরা একটা বিরতি থেকে এসে আরও আলোচনা করব। দর্শক, এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।
দর্শক দেখছেন এসএটিভি সাপ্তাহিক আয়োজন এসএটিভি সংলাপ। আলোচনা করছি জুলাই অঙ্গীকার ও বাস্তবায়ন। তিনজন সম্মানিত অতিথি আছে, আলোচনা চলছে। এই পর্যায়ে আবারও আসতে চাই ডক্টর এস এম আসাদুজ্জামান রিপন ভাই আপনার কাছে। অনেকগুলো অভিযোগই বলবো আমি, মাসুদ কামাল ভাই তুলে গেলেন যে আপনি বিচার বিভাগের যে ব্যাপারটি নিয়ে কথা হয়েছিল, বিচার বিভাগের ন্যূনতম একটা সংস্কার তো হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, মন্দের ভালো, সেটিকেও বাতিল করা হলো। দুদকেরও যেটুকু অন্ততপক্ষে এসেছিল প্রস্তাব সেটুকু না নিয়ে পেছনে ফিরে যাওয়া হয়েছে, এবং সবচেয়ে বেশি মানবাধিকার কমিশন সংস্কারের 26-এর যে সংস্কারের প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটাকে টিআইবি আজকে বলেছে এটাও বিচার বিভাগ নিয়ন্ত্রণাধীন আরেকটা ঠুটু জগন্নাথ হতে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আপনার বিচার বিভাগ নিয়ে কথা বলি না। তো এই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের সময় একটা বিচার বিভাগ সংস্কার একটা উদ্যোগ ছিল, আমরা দেখলাম যে বেশ কিছু বিচারক নিয়োগ করা হয়েছে এবং এই বিচারকদের নিয়োগের বেলায় অনেক প্রশ্ন ছিল। এমনও বিচারক নিয়োগ হয়েছে যারা, ওই একটা কথা আছে যে 10 বছরে যদি আপনার হাইকোর্টে অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতা কি জানেন, শুধুমাত্র এনরোলমেন্ট, আপনি কয়টা মামলা জিতেছেন, কয়টা মামলা হেরেছেন, আপনার মামলার মানে আপনার ডিএলএর রেফারেন্স আছে কি না, ওয়েদার ইওর জাজমেন্ট ওই কেসের জাজমেন্ট অথবা আপনার আর্গুমেন্ট কোর্টেড অর নট কোর্টেড, এগুলো কোনো ক্রাইটেরিয়া না। তো সুতরাং আমার কাছে যেটা, আমি বহুবার কথাগুলো বলেছি, তো ইট ওয়াজ নট এ রাইট প্রসিডিউর টু অ্যাপয়েন্ট আপনার মানে জাজেস, এটা রাইট প্রসিডিউর না। বিএনপি হয়তো বিএনপি গভর্নমেন্ট ইমিডিয়েটলি বিচার বিভাগ সংস্কারের যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যে প্রস্তাবনাগুলোটা গ্রহণ করেনি, মানে গ্রহণ না করার কারণে তো অটোমেটিক্যালি এটা না, এখানে কি বিএনপির আইনজীবী যারা ছিলেন, বিএনপির পছন্দনীয় আইনজীবীদেরকে কি পৃথক সচিবালয়ে নিয়োগ দেওয়া যেত না? পৃথক সচিবালয়টা তো রাখা যেত। ওই কম বিএনপি ওইভাবে না, বিএনপি মনা আইনজীবীদেরকেই আপনি কেন ওখানে দেবেন না, বিএনপির পছন্দনীয় যাদেরকে যোগ্য মনে করছে বিএনপি। রাইট। এটা আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপি, যেটা ভেতরে খবর যেটা জানি, আমাদের ফরমার স্পিকার জমিরুদ্দিন সিরকার সাহেবের ছেলে নওশাদ জামির, উনি নিজেও এমপি, উনি এই বিষয়ে একটা পার্লামেন্টে একটা দীর্ঘ বক্তব্য রেখেছেন, বাইরেও কথা বলেছেন। বিচার বিভাগ নিয়ে বিএনপির একটা ভাবনা আছে এবং মোর রিফাইন্ড ওয়েতে, মানে রিফাইন্ড আওয়ামী লীগের মতো না, মানে রিফাইন্ড শব্দটা তো এখন পচে গেছে, তাই না? তো আমি বলছি যে আস্থা রাখতে পারেন তারেক রহমানের গভর্নমেন্টের প্রতি, আপনি আস্থা রাখতে পারেন। আমরা বিচারহীনতার সংস্কৃতির তো ভিকটিম, আমাদের পার্টির প্রধান বেগম খালেদা জিয়া ভিকটিম ছিলেন, আমি নিজেও বহুবার ভিকটিম। আমার জামিন ছিল, আমার জামিন কেটে আবার আমার জেলে ঢুকাইছে ওই বিচারক, কিন্তু এখন হাইকোর্টে ইমরুল কায়েস প্রবাবলি স্টিল আছে, মানে ম্যাডামকে তিনি বহু হয়রানি করেছেন। তো আমার কথা হচ্ছে কি যে আমরা আমাদের গভর্নমেন্ট একটা বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে সার্টেনলি একটা ভালো উদ্যোগ নেবেন, কারণ আমরা অনেক বেশি ভিকটিম ছিলাম, যাতে কেউ এরকম ভিকটিম না হন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন না তুলতে পারে বা মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বলতে যাতে না পারে। আমরা একটা সম্মানজনক জায়গায় আমাদের সরকার বিচার বিভাগের সংস্কার করবেন। দুদকের বেলায় যেটা মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের সময় যাদেরকে দুদকে এনেছিলেন, তার নিঃসন্দেহে আমি বলতে চাই তারা বেশ কিছু ভালো ইনিশিয়েটিভ নিয়েছিলেন, আনডাউটেডলি, তাতে কোনো সন্দেহ নেই। তারা অনেক দুর্নীতিগ্রস্ত মানুষকে, আপনার শেখ হাসিনার শাসনামলে যারা ব্যাপক দুর্নীতির সাথে জড়িত ছিলেন, এদের অনেককেই মোটামুটি মানে আনার তাদের খুব আন্তরিক ইচ্ছা ছিল, প্রচেষ্টা ছিল। তারা যেটা করেছেন সেটা খুব ভালো কাজ করেছেন। একটা নির্বাচিত সরকার আমলে স্পিচ শুড বি লাইক দিস, যে আপনি নতুন সরকারকে আপনি সুযোগ দেওয়া উচিত। যেটা মাসুদ কামাল সাহেব বললেন, যেহেতু এটা সাংবিধানিক সরকার, গভর্নমেন্ট ক্যানট আস্ক এনি ওয়ান যে তুমি রিজাইন করো, তুমি চলে যাও, এটা গভর্নমেন্ট বলতে পারে না, পার্টিকুলার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে বিএনপি গভর্নমেন্ট ডিড দ্য রাইট থিং, তারা মানে কাউকে বলেননি, বাট তারা ভলেন্টারিলি দে টেন্ডার দ্য রেজিগনেশন। তারা ফ্যাসিলিটেট করতে চেয়েছেন যাতে নতুন গভর্নমেন্ট তাদের ভাবনায়, তাদের পলিটিক্যাল কমিটমেন্ট বিফোর দ্য নেশন, তারা যেই প্লেজেসগুলো তারা দিয়েছে নির্বাচনের আগে, নির্বাচন ইস্তেহারও ছিল, সুতরাং সেইটার আলোকে একটা পলিটিক্যাল পার্টি যখন নির্বাচনে অংশগ্রহণ করে
বা জিততে হয়, তখন জনগণের সামনে, ভোটারদের সামনে তার কিছু প্রতিশ্রুতি, তার কিছু প্রতিজ্ঞা থাকে। সেই প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাগুলোর আলোকেই তার মানে ইয়ে করা, কি বলে এটাকে, রিড্র করা, রিডিজাইন করা, রিশেপ করা, তাদের তাদের অঙ্গীকারের অংশ। তা আমি এক্ষেত্রে আবারও মাসুদ কামাল ভাই তিনি রাইটলি তিনি তার কনসার্ন প্রকাশ করেছেন। আমি বলবো তিনি প্রকাশ করতেই পারেন, কারণ ঘরপোড়া, কি বলে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পান। উনি ওনার যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, সেটাকে আমি রেসপেক্ট করি। উনি মানে এরকম দুশ্চিন্তা করতেই পারেন, তার মধ্যে দুশ্চিন্তা কি, এটা তো বাস্তবতাও বটে, ঘটনা তো এগুলো ঘটেছে। তবে আবার আমরা যে আশিক চৌধুরী বা আরো যাদের কথা বললেন, এবং ওই যে পররাষ্ট্রমন্ত্রী সহ, হ্যাঁ, যাদেরকে বিএনপি চান নাই, তারা তো তাদের আমি চান না ব্যাপার না। বিষয়টা হচ্ছে এটা একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে কনস্টিটিউশনাল পজিশনগুলোতে বিএনপি কাউকে চলে যেতে হবে এটা বলেনি, বিএনপি গভর্নমেন্ট এরকম বলেনি। আবার যারা কম্পারেটিভলি কন্ট্রিবিউট করতে পারেন, আশিক চৌধুরী তো কোনো পলিটিক্যাল পার্টি করেন না, তিনি অন্তর্বর্তীকালীন সরকার আমলে তিনি নিয়োগপ্রাপ্ত। ইভেন যদি আপনি আবার প্রসঙ্গক্রমে ডক্টর খলিলুর রহমানের নাম আসবে, ডক্টর খলিলুর রহমান সার্ভ দ্য ইউনুস গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ, বাট বিএনপি গভর্নমেন্ট মনে করেছে, বিএনপি চেয়ারম্যান মনে করেছেন যে তিনি তার গভর্নমেন্টও কন্ট্রিবিউট করতে পারেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবার তার পদত্যাগও চেয়েছিলেন বিএনপির পক্ষ থেকে। ওয়েল, আমাদের কেউ চেয়েছিলেন, মানে সত্য আমি তো এটা বলবো না যে চাননি, কিন্তু আমি বলছি যে হেড অফ দ্য গভর্নমেন্ট, মানে যার গভর্নমেন্ট, হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি প্রুডেন্টলি চিন্তা করেছেন। আমি তার প্রুডেন্সকে রেসপেক্ট করতে চাই, আমি প্রাইম মিনিস্টার প্রুডেন্সকে রেসপেক্ট করতে চাই। তিনি নিশ্চয়ই ভেবেছেন যে ডক্টর খলিলুর রহমান তিনি দেশকে কিছু দিতে পারবেন। যদি রিসেন্ট আপনার ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির ইলেকশনটার কথা যদি চিন্তা করি, ওয়েল, আমরা 4 মাসের একটা গভর্নমেন্ট, নির্বাচন তো হয়ে গেল বোধহয় আরও 1 মাস আগে, তাই না? প্রায় 3 মাসের গভর্নমেন্ট, 3 মাসের একটা গভর্নমেন্টের সাধারণত ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির ইলেকশন করতে হলে এটা আপনার কয়েক বছরের একটা অ্যাটেম্প্ট থাকতে হয়, লবিং থাকতে হয়, চেষ্টা থাকতে হয়, পারসুয়েশন থাকতে হয়, তাই না? আমরা কিন্তু আমাদের নতুন গভর্নমেন্ট কিন্তু সময় পেয়েছে 3 মাসেরও কম, কারণ গভর্নমেন্ট আসার পর তো নিজের নতুন ঘর চিনতে হয়, তাদের টাস্কগুলোকে বুঝতে হয়, প্রায়োরিটিসগুলোকে চিন্তা করতে হয়, তারপরে অনেকগুলো প্রোগ্রামের কথা তারা ভাবেন। এই ধরনের তার মানে আলটিমেটলি গভর্নমেন্ট ফর্ম করারও 1 মাস পরে, আলটিমেটলি উই গট 2 মান্থস, আমরা 2 মাস পেয়েছি। এর মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা জেনারেল অ্যাসেম্বলিতে কন্টেস্ট করব, জেনারেল অ্যাসেম্বলিতে আমরা কন্টেস্ট করব। বাংলাদেশ কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে একবার কিন্তু সিকিউরিটি কাউন্সিলেও কিন্তু আমরা মেম্বার নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তার ইমেজের কারণে তিনি সেটা সক্ষম ঘটিয়েছিলেন। এবারও তারেক রহমান, বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল যে আজকে আপনার আলোচনার বিষয় তো জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই যে বাংলাদেশে যে একটা পরিবর্তন হলো, বাংলাদেশের আপামর মানুষ, আমি মাসুদ কামাল সাহেবের বক্তব্যটা কয়েনিং করে বলতে চাই, ইয়েস, ইট ইজ দ্য পিপল, আবাল বৃদ্ধ বনিতা সবাই, কে না। এই যে ছবিগুলো আজকে একটা আমি ফেসবুকে রিলে একটা ছবি পেলাম, একটি ছেলে, মাসুদ কামাল ভাই, একটা ছেলেকে আমি দেখলাম, সে হেঁটে একলা রাস্তা দিয়ে হাঁটছেন, আর ওই হাইরেজ বিল্ডিংয়ের দিকে তাকিয়ে বলছেন, বাসিন্দাদের বলছেন। এই যে ছেলেটি, আমি তো তাকে আমার রাজনৈতিক দলের কর্মী হিসেবে তাকে চিহ্নিত করতে পারিনি, কিন্তু তিনি তো একজন সাধারণ যুবক, একজন সাধারণ তরুণ। এই যে একটা পরিবর্তন দরকার, সেটার জন্য তিনি বাসিন্দাদেরকে রাজপথে হেঁটে তিনি আহ্বান করছেন। এইটার এই যে এত বড় একটা পরিবর্তন সারা পৃথিবীকে, বাংলাদেশের পরিবর্তনটাকে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। কারণ প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রামের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এভরিবডি ফ্লেড, সব পালিয়েছে। এরকম পালানোর ঘটনা গত 100-200 বছরে হয়নি, এটা আপনি দেখবেন। কেউ পালিয়েছে, রাজা পাকসে পালিয়েছিল, আবার ব্যাক করেছে। আপনার নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছেন, তিনি আবার সরে গিয়েছেন, আবার ব্যাক করেছেন। কিন্তু আজকে প্রায় 2 বছর হতে চললো এই পলাতক লীগের পলাতক নেতা নেত্রীরা, এই পলাতক গোষ্ঠী ফেরত আসার দুঃসাহস দেখা যাবে না। মাঝে মধ্যে একটা আওয়াজ তুলে, একটা লজ্জা, এটা তো একটা লজ্জার বিষয়। একটা রাজনৈতিক নেতা পালিয়ে যান, এটা তো লজ্জার বিষয়। ওই লজ্জাটাকে কাটানোর জন্য মাঝে মধ্যে একটু কাশি কুশি দিয়ে বলেন আমরা কিন্তু আসছি, তাই না?
তো আমি যেটা 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 বলতে চাচ্ছি, এই যে প্রমিসেস প্লেজেস, জুলাইয়ের যে আপনার মানে যে আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন, আমি অ্যাসপিরেশন শব্দটাই বোধহয় খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি আর কি। তো এখান থেকে তারেক রহমান সাহেবের নেতৃত্বে সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা উপলব্ধি এসেছিল যে বাংলাদেশ এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গেল, বাংলাদেশ একটা ঐতিহাসিক নির্বাচন করলো, বাংলাদেশ একজন নতুন নেতা আসলেন, বাংলাদেশের নতুন নেতার তার যে প্রতিশ্রুতি, তার যে বক্তব্য, এগুলো তো রীতিমতো মানে সারা পৃথিবীর মানুষকে আগ্রহ সৃষ্টি করেছে। এমনি ধরনের একটি, আমি প্রেক্ষাপটটার কথা বলছি, এই পরিবর্তনটা, নতুন নেতা নির্বাচন হওয়া, মানে তারেক রহমানের কথা বলছি, নতুন নেতার আহ্বান, নতুন নেতার যে বক্তব্য মানে বিশ্বব্যাপী, বা পার্টিকুলার বিবিসিতে তিনি যে জেনারেল অ্যাসেম্বলিতে নির্বাচিত হওয়াটাকে সাহায্য করেছে। পৃথিবীর রাষ্ট্রনায়কেরা তারা ভীষণভাবে নিয়েছিলেন। বাংলাদেশের ক্যান্ডিডেচারকে তারা রেসপেক্ট করেছেন। ডক্টর খলিলুর রহমানকে নির্বাচিত করে আমাদের জুলাইয়ের আন্দোলনকে, আমাদের পরিবর্তনকে তারা সম্মান জানিয়েছেন। একেবারে পরে আপনার কাছে আর আসতে পারবো না বলে একেবারে 30 সেকেন্ডে জেনে যেতে চাই, আপনি যেটা বলছেন যে আশা রাখার জন্য দুদক এবং বিচার বিভাগের জায়গা থেকে যে আশা যেন রাখি, মাসুদ কামাল ভাইকে বলছেন যে গর্পের গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পায়, এই ভয়টা যেন না থাকে। কিন্তু আপনারা পরিবর্তিত যে মানবাধিকার সংস্কারের জন্য যে কমিশনের যে সুপারিশটুকু করেছেন, সেটাকে ডিআইবি বলছে এটিও বিচার বিভাগ নিয়ন্ত্রণাধীন একটা ঠুটো জগন্নাথ হতে চলেছে। বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন মানে সরি, সংসদের নিয়ন্ত্রণাধীন আর কি। আচ্ছা, সংসদকে যদি আপনি সকল আলোচনার কর্মকাণ্ডের জায়গা যদি চিন্তা করেন, আমি তো সরকারে নেই, মানে পার্লামেন্টও নেই। আমি তো মনে করি যদি আমি পার্লামেন্টে যেতাম, আমি প্রাইভেট মেম্বার্স ডে তো থাকে, অর্থাৎ বেসরকারি সদস্যরা কথা বলতে পারেন, বিল তুলতে পারেন, যেটা রহিন হোসেন প্রিন্স একটা খেদি আছে, এটা আমারও খেদ যে আমাদের ল মেকাররা নামে মাত্র ল মেকার, দে ডোন্ট মেক লজ। আমি পার্লামেন্টের মেম্বার হলে আমি একটা বিল তুলতাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মানে রাষ্ট্রদূত নিয়োগ থেকে শুরু করে বিচারক নিয়োগের বিভিন্ন প্রশ্নে পার্লামেন্টারি কমিটিজের কাছে হিয়ারিং হবে, তারা সেখানে জবাবদিহি করবেন। এটা ডেমোক্রেটিক। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে একেবারে ক্ষমতা শূন্য করে রাখা, ঠুটু জগন্নাথ করে রাখা আসলে এরা যদি পার্লামেন্টারি কমিটিতে যদি জবাবদিহি করার স্কোপটা যদি আপনি তৈরি করে দেন, তাহলে তো পার্লামেন্ট ডেমোক্রেসি অনেক ফ্লারিশ করবে। উন্নত দেশগুলো তো তাই হয়। আমি বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ টানি, আই হ্যাড বিন দেয়ার, তো তাদের সিস্টেমগুলো সম্পর্কে মোটামুটি আমার একটা মানে ধারণা ছিল। আমি মনে করি যে মানে আবারও আমি ইফতেখারুজ্জামান সাহেবকে, ডক্টর ইফতেখারুজ্জামান সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তিনি যে আশঙ্কা প্রকাশ করছেন তারেক রহমানের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট তাকে নিরাশ করবেন না এবং ঠুটো জগন্নাথ হবে না, এটা এফেক্টিভ হবে। বিকজ আমি আবারও বলতে চাই, আমরা ভীষণভাবে মানবাধিকারের ক্ষেত্রে ভিকটিম ছিলাম। কেউ ভিকটিম হবে না, মানবাধিকার নিশ্চয়ই আপনার মানে তার। অসংখ্য ধন্যবাদ ডক্টর এস এম আসাদুজ্জামান রিপন ভাই। আসতে চাই রহিন হোসেন প্রিন্স ভাই আপনার কাছে, সাধারণ সম্পাদক সিপিবি। আপনি ডক্টর ইফতেখারুজ্জামানকে আশ্বস্ত করেছেন, রহিন হোসেন প্রিন্স সরকারের পক্ষ থেকে, আপনি রিপন ভাই ডক্টর ইফতেখারুজ্জামানকে আশ্বস্ত করেছেন, আসাদুজ্জামান রিপন ভাই, আপনি কতটা আশ্বস্ত? বিচার বিভাগ, দুদক, মানবাধিকার, নির্বাচন কমিশন বা অন্যান্য যে সংস্থাগুলো আছে, স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, তার আগে একটা কথা বলি। আমরা আজকের আলোচনাটা যথার্থই আমার বিবেচনায় যে একটা পার্লামেন্ট, তার ভূমিকা, এটাকে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমরা কোন শাসিত সরকারে আছি? পার্লামেন্ট শাসিত না রাষ্ট্রপতি শাসিত? পার্লামেন্ট শাসিত। তো তাহলে আগে সব কিছু জানতো শেখ হাসিনা, এখন সব জানে কে? পার্লামেন্ট না তারেক জিয়া? আসছে কোনটা? এর থেকে যদি বেরোয় না আসতে পারি, পার্লামেন্টের ডেমোক্রেসিটা ওই চলে যাবে এক ব্যক্তির শাসনে। এবং এইখানে কোনো ওই যে আমি বলেছি সরকার এবং দল পার্থক্য খুঁজে পাবেন না হয়তো, যেটা একটা অশনি সংকেত। তো মনে রাখা দরকার। আজকে এখানে আলোচনায় দেখেন আসছে তো, কিন্তু জায়গাটা এইটা। হয়তো আপনি বলতে পারেন এটাই বাস্তবতা, তা অনেকগুলো বাস্তবতাকে তো আপনার পরিবর্তন করতে হবে। আপনি তো পার্টিসিপেটরি সব জায়গাতে করতে হবে, নাহলে তো আপনি পারবেন না এটা করতে। আর একজন যতই ভালো হোক না কেন, তার পক্ষে তো তার একটা মানে কি বলবো যে নিজের সমর্থ বাস্তবতা তো থাকতে হয়। প্রসঙ্গক্রমে বললাম এইটা বিবেচনা করা খুব জরুরি বলে আমরা মনে করি যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি আপনি মেন করেন। কিন্তু আমি তার আদল টাদল আগেও দেখি নাই কখনো, এখনও পর্যন্ত তার কিছুটা দেখতে পাচ্ছি না।
এটা একটা বললাম। এবার আপনি আশ্বস্ত করার যেটাকে বলছেন, দেখেন এত দ্রুত আশ্বস্ত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি এখনো দেখছি না। এখন বোঝেন তো, সব কথা এখনো হয়তো বা বলাটা যথার্থ হয় না, তবু আমি জাস্ট একেবারে 100% না বলে কিছুটা বলি। বিচার বিভাগ নিঃসন্দেহে এ কথাটা আমি সাপোর্ট করি, যে আমাদের আলাদা সচিবালয়, তার পৃথকীকরণ, এগুলোকে তো সাপোর্টই করি আমরা। এবং প্রসঙ্গ করে আমার একটা তথ্য বলি, এটা জানেন হয়তো সবাই, যে শুরুতে এই যে ঐক্যমত্যের আলোচনার নামে যে 166টা প্রশ্ন নিয়ে যেটা আলোচনা হলো, আমি এটা ইন্ডিভিজুয়াল আলোচনার কথা বলছি, নট ওই জায়গায় তো 19টা প্রশ্ন আলোচনা করতে যে নানা ঘটনা, সেটা আমার প্রধান আলোচনা না। তার মধ্যে বিচার বিভাগ সংস্কার এবং দুদক সংস্কার, আমি যদি তথ্যপত্র নেই যতটুকু জানি, এই দুইটায় যে প্রস্তাব করা হয়েছিল তার সামান্য কিছু বাদে প্রায় সব দলই ঐক্যমত্য পোষণ করেছিল। মানে জিনিসগুলো যেটা হয়েছে আমরাও আমাদের দিক থেকে দেখেছি যে কিছু কিছু জায়গা ছাড়া কোনো অনৈক্যের জায়গা নাই। তা সেইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু যথাযথভাবে তার, আমি ওইটার আগে যে প্রতিফলন ঘটানো উচিত ছিল সেটা ঘটায়নি, এটা কারেক্ট। ওনার ওই পয়েন্টের সাথে আমি একমত। ওইখানে নিয়োগ আমরা তখনও কোশ্চেন করেছি নানা জায়গায়। হয়তোবা বিচার বিভাগের সেক্রেটারিয়েটের নামে যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা হয়তোবা যথাযথ হয়নি, কিন্তু আপনি যে কথা বলেছেন খুবই কারেক্টলি আপনি অ্যাড্রেস করেছেন, যে এইখানে যেহেতু এখন নির্বাচিত একটা সরকার আসছে, সে তো ভালো মানুষ নিয়োগ করে এটা করতে পারতো বন্ধ না করে। আপনি দুদক খুবই কারেক্টলি অ্যাড্রেস হয়েছে, 3 মাস খবর নাই, এটা কল্পনা করতে পারেন। গুম কমিশন আরো ভালো করবেন, কোনো খবর নাই। মানবাধিকার কমিশন খবর নাই। তাইলে এইখানে কি আবার নিজেদের যে কোনোভাবে আধিপত্য বজায় রাখার কাজটাই করছেন? কারণ এখনো পর্যন্ত ছোটোখাটো জায়গা আপনি খেয়াল করেন, হয়তো আজকের সেই ছোট আলোচনা বলে আমরা করলাম না, চাঁদাবাজির সেই ধারা, মবের সেই ধারা, আপনি আইনের শাসনের ন্যূনতম সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি উগ্র দক্ষিণপন্থীর আবির্ভাবের কথা সবাই বলছেন, পার্লামেন্টে আলোচনা হচ্ছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু যেভাবে জঙ্গিরা জেল থেকে বেরিয়ে গেল, যে অস্ত্র উদ্ধারের ঘটনাগুলো ছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনি দেখছেন না যে এখনো পর্যন্ত। এবং এটা মনে রেখেন, কথাটা সম্ভবত আমাদের বিশিষ্ট সাংবাদিক উনি বলেছেন যে গণ অভ্যুত্থানের পরে নানা গ্রুপ নানাভাবে করেছে। আপনি অনেককে বিদায় করলেন, কই বিডা চেয়ারম্যানকে তো বিদায় করলেন না, আপনি খলিল সাহেবকে তো রেখে দিলেন, যারা এদেশে মার্কিন এজেন্ডাই এখনো পর্যন্ত বাস্তবায়ন করে যাচ্ছে। আপনি এত কথা বলেন, এই যে মার্কিন বাণিজ্য চুক্তি কেন পার্লামেন্টে আলোচনা করলেন না? হ্যাঁ বুঝলাম, খুব ভালো হলে তাহলে পার্লামেন্টে আলোচনা করে আমাদের বোঝাই দেন। আপনি বন্দর ইজারা দেওয়ার কথাটা একসময় আপনারাও বিরোধিতা করেছেন, এখনো পর্যন্ত ওইখানে যারা সরকার দলীয় লোকজন আছে তারা যুক্তি তর্ক দিয়েই বিরোধিতা করছে, কিন্তু বিডার চেয়ারম্যানকে রেখে ঠিক ওইটা কিভাবে আপনি করে নিতে পারেন এবং বিদেশকে সুযোগ দিতে পারেন সেই কাজটা আপনি কিন্তু করে রেখে যাচ্ছেন। তার মানে এই যে কার উদ্দেশ্যকে বাস্তবায়ন করছে, এটাই তো একটা বড় প্রশ্ন আসছে। এটা হয় কখন জানেন? যখন একটা রাজনৈতিক দল তার অ্যাক্টিভিস্টটা পুরো না থাকে, যখন পুরোটা সরকার, এবং সরকার তো নানাভাবে কীভাবে কি এখনও তো আমরা জানি না। ধরুন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এইখানে হ্যাঁ তিনি এখনও পর্যন্ত অনেক কিছু করছেন যেটা প্রশ্ন করার জায়গা থাকে না। তিনি বিশেষ করে ধরেন তার কিচ্ছতা সাধন, তার একটা স্বাভাবিক যে জীবনযাপনের জায়গা এবং কিছু পিপুল ওরিয়েন্টেড কাজকর্ম করা, সেটা নিয়ে তো পজিটিভ ছাড়া নেগেটিভ বলার কিছু নেই। কিন্তু লন্ডন বৈঠক কি হলো আমরা তো কেউ এখনো জানি না। খলিল সাহেব কেন থেকে গেলেন, কোশ্চেন কিন্তু লন্ডন জানতে হবে, নট দ্যাট। আমার কথা পরিষ্কার, আমি জানতে ইন্টারেস্টেড না, কিন্তু ইন্টারেস্টেড হই যখন দলীয়ভাবে প্রেস কনফারেন্স করে খলিল সাহেবকে বিদায় করার কথা বলা হয়েছে এবং একাধিক বিএনপির তৎকালীন নেতা বলেছে, যারা এখনও বিএনপির নেতা, এখন তাকে রাখার পরে মুখে ক্লুপটা এটে থাকে এবং অনেককে বিদায়ী করা হয়, তাদেরকে রাখা হয়, তাহলে তারা কার স্বার্থ বাস্তবায়ন করছে, আমরা কার ক্রীড়ানক হতে যাচ্ছি, এইটা যদি আমরা না রাখতে পারি তাহলে ওই বিএনপির স্লোগান সবারই বক্তব্য এটাই। আমার ধারণা কিছু খারাপ লোক ছাড়া 20 কোটি বা আমাদের 18 কোটি জনগণ হলেই যে সবার আগে দেশ, দেশের স্বার্থ, সেইটা কিন্তু আপনি রক্ষা করতে পারবেন না। এবং এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে না পারলে যত ভালো কথা বলেন আপনি কোনো কাজ করতে পারবেন না, তার আলামত এখনো আমি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স ভাই। আসতে চাই, একেবারে প্রশ্ন করব না, সাদামাটাভাবে মাসুদ কামাল ভাইয়ের কাছে সেরে যেতে চাই, আপনি কতটা আশ্বস্ত রিপন ভাইয়ের কথায়? না, রিপন ভাইয়ের এর চেয়ে বেশি কিছু তো বলার সুযোগও নাই। উনি যে অবস্থানে আছেন, সবারই কিন্তু সব অবস্থানে একটা সীমাবদ্ধতা আছে, একটা সুবিধাও আছে। তো যে কারণে উনি এর চেয়ে বেশি কিছু ওনার কাছ থেকে আমি প্রত্যাশাও করি না। কিন্তু প্রশ্নটা হলো জানেন, উনি কি বললেন, ওনার কথা আমি কতটুকু সন্তুষ্ট হলাম,
অথবা ওনার কথা প্রিন্স ভাই কতটুকু হ্যাপি হলেন, এতে কিছু যায় আসে না। মানুষের যেটা চিন্তা করা ওটা আপনি থামাতে পারবেন না। মানুষের চিন্তা মানুষ করবে, এবং এই চিন্তার প্রতিফলন আজ হোক কাল হোক আপনাকে ভোগ করতে হবে। এটা হলো বাস্তব, রূঢ় বাস্তবতা। হয়তো কেউ বলবেন শেখ হাসিনার আমলে অনেকে কিন্তু কথা বলতো না, অনেকেই কথা বলতো না, অনেকে তাকে তোষামত করতো, না 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 আপনি যা করছেন আপনি তো মানুষ না, আসলে আপনি মহামানবের পর্যায়ে পৌঁছে গেছেন বলতো। মানুষ হাসাহাসি করতো, তাও বলতো, হয়তো উনি বিশ্বাসও করতেন, কিন্তু এতে কিন্তু ওনার পরিণতি ঠিকই রাখা যায় নাই। কী কারণে? কারণটা হলো মানুষ কি ভেবেছে। যাকে আপনি গুরুত্বহীন মানুষ মনে করেন, যে আপনার কাছে গুরুত্বপূর্ণ না, এই গুরুত্বহীন মানুষ যখন এক জায়গায় একজনের জায়গায় 10 জন হয়ে যায়, তখন 10 জন গুরুত্বহীন মানুষ কিন্তু আপনারা যারা মোসাহেব তাদের চেয়ে পাওয়ারফুল হয়ে যায়, এবং তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি টিকবেন কি টিকবেন না, আপনি থাকতে পারবেন কি পারবেন না। হয়তো এটা সময়ের ব্যাপার, 5 মিনিট 10 মিনিট 5 বছর সময়ের ব্যাপার, কিন্তু যা ঘটার তাই ঘটবে, এবং যা ঘটবে তার জন্য আপনিই দায়ী থাকবেন। আপনি যা করবেন তারই ফল আপনি পাবেন। শেখ হাসিনা দেশ থেকে পালাই যেতে হয়েছে তাকে, এর জন্য দায়ী কে? দায়ী সে নিজে, নিজে ওটা অর্জন করেছেন। উনি তার এই পরিণতিটা অর্জন করেছেন, তা আপনি অর্জন করবেন। আপনি হয়তো আপনাকে মানুষ মাথায় করে রাখবে, আপনি কি মানুষের তাজ হবেন মাথার, নাকি কোথায় নামবেন আপনার ব্যাপার। আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো ওই জনগণের ওই চিন্তাটার প্রতিধ্বনি করা। আমরা ছোট মানুষ, আমরা আমাদের মতো করে প্রতিধ্বনি করি। আপনার কাছে যায় অথবা যায় না, হয়তো মাঝখানে বিশাল দেওয়াল থাকলে পরে দেওয়ালে ধাক্কা খেয়ে চলে আসে, কিন্তু আমরা আমাদের কাজটা করতেছি। দেয়ালের কাজ দেয়াল করতেছে, আর ওনার কাজ উনি করতেছেন। সরকারের কাজ সরকার করতেছে, এমপি সাহেবদের কাজ এমপি সাহেবে করতেছে। কিন্তু যা ঘটবার, যা পরিণতি যা হবার তাই হবে। কিন্তু এই 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 যে এইটা কতদিন, এই সিলসিলা আসলে কতদিন চলতে থাকবে? পরিণতি ঘটবে, কিন্তু এই মানুষের আকাঙ্ক্ষা। শুনেন, আমি কিন্তু আশাবাদী লোক। হ্যাঁ, আমি আশাবাদী লোক এই কারণে কি, আমি মাঝে মাঝে একটা কথা বলি, একটা সরকার যা করতে চায় তার অর্ধেক কাজ হয়ে যায় যদি সরকারের শীর্ষ ব্যক্তিটা সৎ হয়। যদি শীর্ষ ব্যক্তিটা সৎ থাকেন তাহলে অর্ধেক কাজ হয়ে যায়, এটা আমি পার্সোনালি মনে করি। বাকি অর্ধেক নির্ভর করে যে কতটুকু এটা হতে পারলো, কতটুকু বাস্তবায়ন করা গেল, কতটুকু তার সঙ্গী সাথীরা করলো, এটার উপর নির্ভর করে। তো আমি এখন পর্যন্ত এই সরকারের শীর্ষ ব্যক্তিকে সৎ মনে করি, আমি এখনও মনে করি। কাজে আমি সমূহ সম্ভাবনা দেখি, কিন্তু আমি আবার এটাও জানি যে ওনার চারপাশে যারা দেওয়াল তৈরি করবে বলে আমি মনে করছি, যাদের কথা আমি বলছি দেয়াল তৈরি হচ্ছে, সেই দেয়ালের ইট কিন্তু প্রতিদিনই একটা করে বাড়তেছে। এই ইট গাঁথা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন এই সৎ ব্যক্তিকে আমরাও দেখতে পারবো না, উনিও আমাদেরকে দেখতে পারবেন না। ওই জায়গায় হবে ট্র্যাজেডিটা। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই। আমরা নিশ্চয়ই চাই না এই ইটের গাঁথনিগুলো অনেক বেশি বড় হোক, অনেক শক্ত হোক। আমরা চাই আপনি যেটি বলছেন যে দেশের সর্বোচ্চ ব্যক্তিটি সৎ আছেন এবং সৎ থাকবেন, এবং তিনি গণমানুষের প্রত্যাশাগুলো উনি ধারণ করবেন, এবং সেভাবেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলে একসাথে মিলে কাজ করবেন, এরকমের প্রত্যাশা শেষ করতে। তাই আজকের আলোচনায় আপনাদের 3 জনের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ডক্টর এস.এম. আসাদুজ্জামান রিপন, অসংখ্য ধন্যবাদ। ডক্টর রহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, 3 জনের প্রতি কৃতজ্ঞতা। শেষ করছি আজকের এসটিভি সংলাপ। দর্শক, শেষ করছি সংলাপ। এসটিভি দেখার জন্য নিয়মিত ভিজিট করুন www.stv.tv। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাই।